আচ্ছা, মঞ্চে উপবিষ্ট যারা বিশিষ্ট ব্যক্তিবর্গ রয়েছেন, মানে তাদেরকে প্রথমেই আমার শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এবং এই অনুষ্ঠানের যারা উদ্যোক্তা, মানে অ্যালুমনি অ্যাসোসিয়েশন হচ্ছে বসিরহাট হাই স্কুল, যাদের প্রায় 150 বছরের, প্রায় অলমোস্ট আর কি 150 ইয়ার্সের আর কি পুরনো স্কুল। এটা একটা বিরাট ব্যাপার, নো ডাউট। তো সেটা একটা, যারা অ্যালুমনি অ্যাসোসিয়েশনের সাথে যারা যুক্ত সভাপতি আছেন বা যারা অ্যাক্টিভ মেম্বার বসিরহাট হাই স্কুল অ্যালুমনি অ্যাসোসিয়েশন, তাদের সবাইকে আমার অভিনন্দন জানাচ্ছি। এবং মঞ্চের সামনে যারা ছাত্রছাত্রী রয়েছেন, যারা স্টুডেন্টস এবং গার্জিয়ান এবং যারা টিচারও রয়েছেন বসিরহাট হাই স্কুল এবং বসিরহাট টাউন হাই স্কুল। হ্যাঁ, অ্যাকচুয়াল অনুষ্ঠানটা হচ্ছে বসিরহাট টাউন হাই স্কুল, কিন্তু প্রোগ্রামটা হচ্ছে বসিরহাট হাই স্কুল। এটাও একটা বেশ অভিনব ব্যাপার। তো যাই হোক, সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, এবং যারা ছাত্রছাত্রী তাদের জন্য অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। এখানে আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে, যেটা অ্যালুমনি অ্যাসোসিয়েশন বসিরহাট হাই স্কুলের উদ্যোগে, যে একটা বেসিক্যালি ক্যারিয়ার কাউন্সেলিং, ক্যারিয়ার কাউন্সেলিং রোড টু সাকসেস, 3 দিন ব্যাপী অনুষ্ঠান হচ্ছে, 14, 15, 16। এবং এটা একটা অত্যন্ত ভালো একটা পদক্ষেপ, ডেফিনেটলি বলবো। কারণ অ্যালুমনি অ্যাসোসিয়েশন যেগুলো প্রোগ্রাম করে, আমি যেমন নিজে হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটির পার্ট অ্যান্ড পার্সেল, মানে আমি বেসিক্যালি প্র্যাকটিক্যালি ফ্রম যাদবপুর ইউনিভার্সিটি, যদি এখন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি বা প্রেসিডেন্ট, কিন্তু আমি বেসিক্যালি হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটি। এবং যাদবপুর ইউনিভার্সিটিতেও আমার নিজের ডিপার্টমেন্টে মাঝে মধ্যেই সব আমাদের রিউনিয়ন যেটা হয় অ্যালুমনি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, সেটা হয়, বা অ্যালুমনি অ্যাসোসিয়েশন ডিফারেন্ট প্রোগ্রামও করে। কিন্তু এই জাতীয় প্রোগ্রাম যেটা ক্যারিয়ার কাউন্সেলিং, এটা ভীষণই একটা ভালো, এটা অত্যন্ত প্রয়োজনীয়। আমি নিজে মনে করি ক্যারিয়ার কাউন্সিলের ভীষণভাবেই দরকার আছে। বিদেশে যেগুলো ডেভেলপড কান্ট্রি যেগুলোকে বলা হয় ওয়েস্টার্ন, মানে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে, সেটা আমেরিকা হতে পারে, ইউরোপ হতে পারে, সর্বত্রই কিন্তু ক্যারিয়ার কাউন্সেলিং হয়। মানে আমরা যেটা, এই যে সবাই আমরা স্কুলে পড়ছি, মাধ্যমিক পড়বো, তারপর উচ্চ মাধ্যমিক পড়বো, একটা গতানুগতিক ধারা যেটা রয়েছে, যে সবাই একটা হয় আইদার উচ্চ মাধ্যমিকের পর কেউ ডাক্তারিতে গেল, কেউ ইঞ্জিনিয়ারিংয়ে গেল, বাকিরা সবাই মোটামুটি একটা বিএ বিএসসি অনার্স, মানে অনার্স গ্র্যাজুয়েট, কেউ কেউ হচ্ছে পিজি করছেন, মাস্টার ডিগ্রি করছেন। এই যে একটা গতানুগতিক লাইন, তার বাইরেও যে কত রকম অপরচুনিটি রয়েছে, এই ব্যাপারগুলোর সম্বন্ধে কিন্তু ধারণা খুব কমই আছে, খুব কম সংখ্যক লোকেরই রয়েছে। এবং জব ওরিয়েন্টেড যে পড়াশোনা, মানে চাকরিমুখী বেসিক্যালি যে পড়াশোনা, অথবা আলটিমেটলি যে শুধু চাকরি না করেও এন্টারপ্রেনারশিপ বা স্টার্ট আপের মাধ্যমেও কিন্তু জীবনে অনেক দূর কিন্তু এগোনো যায়। এই যে ডিফারেন্ট অপরচুনিটি রয়েছে, আলটিমেটলি কি জীবনে দাঁড়াতে হবে, জীবনে টাকা পয়সা ইনকাম করতে হবে, এটাই হচ্ছে মূল ইস্যু। কিন্তু সেটা করার যে ডিফারেন্ট অপরচুনিটি রয়েছে, এই অপরচুনিটিগুলো ইয়ং জেনারেশনের সামনে, ইয়ং মাইন্ডের সামনে তুলে ধরার স্কোপটা কিন্তু খুব কম। একদমই কি সেই আমাদের সেই সুযোগটা থাকে না, বা সেই প্রথাটাও চালু নেই। আমি মনে করি প্রত্যেকটি স্কুলেই, মানে তারা যারা মাধ্যমিক দেওয়ার আগে থেকেই একটা ক্যারিয়ার কাউন্সেলিং করা উচিত, যে তারা কি লাইনে নেবে। কারণ প্রত্যেকেরই, আমি মনে করি প্রত্যেকেরই কিছু বিল্ট ইন কিন্তু কিছু স্ট্রেংথ থাকে। কেউ হয়তো সাহিত্যে ভালো, কেউ বিজ্ঞানে ভালো, তা কারোর হয়তো অন্যদিকে কিছু তার ইনক্লিনেশন রয়েছে, সেটা খেলাধুলো হতে পারে, কোনো ক্রিয়েটিভ কোনো কিছুতে হতে পারে, ক্রিয়েটিভ আর্টস হতে পারে, আঁকা হতে পারে, কোনো কিছু হতে পারে। তো যে যে জিনিসে তার ইনক্লিনেশন রয়েছে, যার যেটা স্ট্রেংথ রয়েছে, সেটাকে ইনকালকেট করা, মানে তাতে আলটিমেটলি সেটাকে উৎসাহ দেওয়া, সেটা হচ্ছে ক্যারিয়ার কাউন্সেলিংয়ের মূল কথা। তো এই জিনিসটা আমাদের এখানে খুবই অনুপস্থিত, একদমই হয় না প্রায় বললেই হয়। তো সেদিক থেকে এই যে একটা উদ্যোগ নেওয়া হয়েছে বসিরহাট হাই স্কুলের পক্ষ থেকে, যেটা আজকে বসিরহাট টাউন হাই স্কুলে হচ্ছে, এবং 3 দিন ব্যাপী অনুষ্ঠান, এটা অত্যন্ত একটা ভালো জিনিস। আমি উদ্যোক্তাদের ভীষণভাবেই ধন্যবাদ জানাবো যে এই জাতীয় একটা অনুষ্ঠান জাস্ট করার জন্যে। তো যাই হোক, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি এখানকার যারা স্টুডেন্ট রয়েছে, গার্জিয়ান রয়েছে, সবার উদ্দেশ্যে অনেক অনেক শুভকামনা এবং শুভেচ্ছা জানাই। এবং আগামী দিনে তোমরাও আরও ভবিষ্যতের রাস্তায় খুব ভালোভাবে এগিয়ে চলো, এটাই আমি আশা করব। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংকস এ লট। স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের অ্যালামনি অ্যাসোসিয়েশন বসিরহাট হাই স্কুলের পক্ষ থেকে। এখন ডক্টর সপ্তর্ষি ব্যানার্জি, মাননীয় বিধায়ক বসিরহাট, ওনাকে অনুরোধ করব আজকের অনুষ্ঠানকে সামনে রেখে কিছু কথা বলার জন্য। ধন্যবাদ।
শুভ সকাল রাজকুমার দা। ধন্যবাদ আমাদের মঞ্চে উপস্থিত সমস্ত সম্মানীয় অতিথি। খুব আশ্চর্যের বিষয়, ছোটবেলা থেকে দুটো প্রতিদ্বন্দ্বীমূলক স্কুল, একটা স্কুলের অ্যালুমনি অ্যাসোসিয়েশন আজকে তাদের প্রোগ্রাম করছে অন্য একটি স্কুলের হলে। এটাই হয়তো আমাদের সংস্কৃতি, কেননা দুটো হাত একসাথে না হলে কখনোই তালি বাজে না। ধন্যবাদ জানাবো উভয় স্কুলের ভাবনা চিন্তাকে। যেখানে হাই স্কুল তার অ্যালুমনি অ্যাসোসিয়েশনের মিট করছে টাউন স্কুলের হল ঘরে। আরও আনন্দ লাগছে যে মাইক্রোফোনটায় আমি এখন কথা বলছি, এটা আমার বিধায়ক তহবিল থেকেই টাউন স্কুলকে কোনো এক সময় আমি দিয়েছিলাম। অ্যাপার্ট ফ্রম দ্যাট, ধন্যবাদ জানাবো আমাদের এখানে উপস্থিত ছিলেন শিক্ষা জগতের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি, এবং এর আগে মাননীয় চিরঞ্জিত বাবু তার বক্তব্য খুব সুন্দরভাবে প্রতিফলিত করেছেন। মূল প্রোগ্রামে ঢোকার আগে জাস্ট দু তিনটে কথা না বললেই নয়। প্রথমত, আমি এখানে যে কথা বলছি, আই ডোন্ট ক্লেম মাইসেলফ, মানে আমি এখানে বিধায়ক হিসেবে না, আমি মনে করি আমিও বসিরহাট হাই স্কুল অ্যালুমনি অ্যাসোসিয়েশনের অবিচ্ছিন্ন একটা অংশ। বসিরহাট হাই স্কুলের বা বসিরহাটের সাধারণ ছাত্রছাত্রীরা যে যন্ত্রণা ব্যথা বেদনার মধ্যে দিয়ে তাদের পথ অতিক্রম করে সাফল্যের সরণিবে পৌঁছায়, সেই প্রত্যেকটা অংশের অংশীদারও আমি ছিলাম। ঘটনাক্রমে ডাক্তার হলেও ছোটবেলায় ইচ্ছে ছিল প্রথমে রেডিও জকি হওয়ার। রেডিও জকি, তখন সদ্য FM রেডিও এসছে, তো সেটা পূরণ করা হয়নি। আগামী বছর 25 সালের ফেব্রুয়ারি মাসে আমি আমার নিজের পডকাস্ট চ্যানেল লঞ্চ করতে চলেছি। আমি আমার স্বপ্ন পূরণ করতে চলেছি ফাইনালি। ডাক্তারি করেছি, ডাক্তার হয়েছি, মেডিকেল কলেজে পড়িয়েছি, রাজনীতির জগতেও পদার্পণ করেছি, কিন্তু আমরা সবাই বাঁচি আমাদের স্বপ্ন পূরণের জন্য। আমরা অনেকেই জানি না আমার স্বপ্নটা কোন রাস্তায় গেলে সঠিকভাবে পূরণ হবে। স্বপ্ন পূরণ মানে শুধু উদরের খিদে পূরণ নয়, স্বপ্ন একটা মনের চাহিদা। স্বপ্ন মানে শুধু দুবেলা দুমুঠো পেট ভরে খেয়ে বেঁচে থাকা আর একটা মাথার ওপর ছাদ আর একটা বাড়ি নয়। আমরা যখন জন্মগ্রহণ করি, ছোট হওয়ার মধ্যে বড় হওয়ার মাঝখানের যে রাস্তায়, এই ডেস্টিনেশনের মধ্যে আমরা অনেক কিছু পাই, যেগুলো থেকে আমরা আনন্দ উৎসাহ পাই। স্বপ্ন দেখা শুরু করি, কেউ শিক্ষা জগতে, কেউ সাহিত্য জগতে, কেউ ক্রীড়া জগতে, বা কেউ ক্রীড়া বহির্ভূত অন্যান্য বহু জগৎ আছে। সেটা মুভি লাইন হতে পারে, সেটা আর্ট হতে পারে, সেটা কালচার হতে পারে, কিন্তু আমরা দিশা খুঁজে পাই না সেই অন্ধকারের মধ্যে কোন রাস্তায় হাঁটলে আমরা সেই পথের ঠিকানা পাব। ধন্যবাদ জানাবো বসিরহাট হাই স্কুল অ্যালুমনি অ্যাসোসিয়েশনকে। অ্যালুমনি অ্যাসোসিয়েশন বসিরহাট হাই স্কুলের সহযোগিতায় আমাদের রোড টু সাকসেস, সাফল্যের সরণির সেই আলোকবর্তিকা প্রদীপের আলোর মতো তোমাদের মনে প্রজ্বলিত হোক, এবং শুধুমাত্র ছাত্রছাত্রীরা নয়, আমার মনে হয় এনলাইটমেন্ট অফ দ্য এডুকেশন সিস্টেম অ্যান্ড দ্য গার্জিয়ান ইনভলভমেন্ট। আমার মায়েরা যদি বিশ্বাস না করেন বা বাবারা যদি বিশ্বাস না করেন, তাহলেও ছাত্রছাত্রীদের উন্নতি হবে না। ছোট্ট একটা কথা বলে আমি বক্তব্য শেষ করব। নরেন্দ্রনাথ দত্ত নামটা অনেকেই জানা, আমাদের স্বামী বিবেকানন্দ। তিনি চাকরির জন্য একটা সময় হন্যে হয়ে খুঁজছিলেন, বইয়ে পড়েছি, সুতরাং বইয়ে পড়া কথাটাই বলছি। যদি তিনি চাকরিটা পেয়ে যেতেন এবং করতেন, তাহলে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের আজকে জন্ম হতো না। সমস্ত সাফল্যই সাফল্য নয়, আবার সমস্ত ব্যর্থতাই ব্যর্থতা নয়। অনেক ক্ষেত্রে ব্যর্থতার মধ্যে সাফল্যের বীজ হয়তো লুকিয়ে থাকে, খালি খুঁজে নিতে হবে উপযুক্ত পথপ্রদর্শক রামকৃষ্ণদেবের মতন, যাতে আমরা আমাদের আকাঙ্ক্ষিত স্বপ্নে পৌঁছতে পারি। এবং আমাদের এই সাফল্যের সরণি তারই একটা রাস্তা মাত্র। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, শুভেচ্ছা, অভিনন্দন। সমস্ত আমার কনিষ্ঠ, আমার ভাতৃতুল্য এবং সন্তান তুল্য, কন্যা তুল্য, তাদের সকলকে আমার আগামী ভবিষ্যতের শুভেচ্ছা। আগামী দিনেও যেন এই ধরনের অনুষ্ঠান বারবার উপহার দিতে পারি বসিরহাটের হাই স্কুল সহ অন্যান্য সমস্ত স্কুলকে। পটভূমি কখনো হাই স্কুল হতে পারে বা কখনো টাউন স্কুল হতে পারে, উদ্দেশ্যটা এক, আলোর
বর্তিকা জ্বালানো। ধন্যবাদ সকলকে। মাননীয় বিধায়ক ডক্টর সপ্তর্ষি ব্যানার্জির এই বক্তব্যের সাথে আনুষ্ঠানিকভাবে আমাদের উদ্বোধনী অনুষ্ঠান শেষ হলো। এরপরে আমাদের যে বিভিন্ন ফ্যাকাল্টি এক্সপার্ট ডোমেন যারা এসছেন তাদেরকে নিয়ে আমরা আলোচনা শুরু করব। আমরা স্যার 2-3 মিনিটের একটা বিরতি নিয়ে নিচ্ছি, হ্যাঁ, তারপরেই আমরা প্রফেসর ডক্টর চিরঞ্জীব ভট্টাচার্য স্যারের কাছ থেকে শুনব নতুন সেমিস্টার পরীক্ষা এবং শিক্ষা পদ্ধতির উপর উপস্থাপনা। আমরা 2 মিনিটের একটা ছোট বিরতি নিচ্ছি, তারপরেই স্টুডেন্টদের রিকোয়েস্ট করব তোমরা এখন তোমাদের সিট ছেড়ে যেও না। আচ্ছা, আমরা আজকে একটু দেরিতে শুরু হয়েছে, সেই কারণে আমাদের মধ্যে যিনি উপস্থিত আছেন প্রফেসর ডক্টর চিরঞ্জীব ভট্টাচার্য, প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, স্যারকে অনুরোধ করছি নতুন সেমিস্টার পরীক্ষা এবং শিক্ষা পদ্ধতির উপর উপস্থাপনা এই নিয়ে স্যারের সেশন এখন। আর আজকে প্রথমে যেটা আমি বলেছিলাম যে আপনারা এখানে যারা উপস্থিত আছেন তারা অত্যন্ত খুশি, আপনাদের খুশির উচ্ছ্বাস প্রকাশ বারবার আসছে। এখন স্যারের যে উপস্থাপনা থাকবে তার আগে আরেকটু নীরবতা চাইছি, কিন্তু আবার স্যার যখন প্রশ্ন করবেন তখন অতি অবশ্যই উত্তর দেবেন। স্যার প্লিজ। স্যার হ্যালো, আচ্ছা নমস্কার, গুড আফটারনুন এভরিবডি। আমি একটু আগে ইনাগুরাল প্রোগ্রামে বক্তব্য রাখলাম, আবার এখন বক্তব্য রাখতে উঠলাম। তো যাই হোক, শুরুতে একটুখানি বলে দেই, আমি আমার যে মানে যখন ইনাগুরেশনে আমি বক্তব্য রাখছিলাম তখনও বলেছিলাম আমি বেসিক্যালি যাদবপুর ইউনিভার্সিটি আমার হচ্ছে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি, আমার নিজের হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি ওপর আমার স্পেশালাইজেশন। ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির আমি হচ্ছি সিনিয়র প্রফেসর। 33 বছর যাদবপুর ইউনিভার্সিটিতে আছি, টিল নাও 1991 থেকে স্টার্ট করে, ফলে এখনও অবধি 1991 থেকে 2024 আমি 33 বছর হলো। 2016 পর থেকে আমি অ্যাডমিনিস্ট্রেশনে এসেছি, ডিন হয়েছি, রেজিস্ট্রার হয়েছি, যাদবপুর ইউনিভার্সিটির সহ উপাচার্য মানে প্রো ভাইস চ্যান্সেলর হয়েছি, এবং কিছুদিন আমি ডুয়েল রেসপন্সিবিলিটিতে ছিলাম, যাদবপুরের প্রভিসি এবং উচ্চ মাধ্যমিক সংসদের সভাপতি। এখন আমি পুরোপুরি গত বছর থেকে উচ্চ মাধ্যমিক সংসদের সভাপতি হিসেবে ফুল টাইম হিসেবে রয়েছি। এবার গত এক বছরে মানে ফুল টাইম রেসপন্সিবিলিটি নেওয়ার পর থেকে উচ্চ মাধ্যমিকে এমনিতেই অনেক পরিবর্তন করা হয়েছে। যিনি এখানে টিআইসি আছেন বা যারা শিক্ষক শিক্ষিকা আছেন তারা জানেন যে অনেক পরিবর্তন হয়েছে, সেটা হচ্ছে পার্টিকুলারলি ইন দ্য লাইন অফ ডিজিটাইজেশন। কারণ এখন আমরা বাস করছি হচ্ছে ডিজিটাল ওয়ার্ল্ড। তো সেই ডিজিটাল ওয়ার্ল্ডে এসে আমাদের এখন ই গভর্নেন্স বা ডিজিটাইজেশনের দিকে আমাদের যেতেই হবে। এটা হচ্ছে মানে ম্যান্ডেট অফ দি ইরা। এই যুগের এই ডাকে আমাদের কিন্তু এখন ই গভর্নেন্স বা এগুলো যে মডার্ন টেকনোলজি এগুলো কিন্তু আমাদের সাহায্য নিতেই হবে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আগে এগুলো ছিল না, এখন গোটাটাই হচ্ছে আমাদের অনলাইন পোর্টাল ড্রিভেন, সব কিছুই আমাদের পোর্টালে হয় এবং গোটাটাই আমরা টেকনোলজি নির্ভর, মানে টেকনোলজিকে আমরা ফুল ফ্লেজডভাবে আমরা ইউজ করছি। তবে সবথেকে বড় যে পরিবর্তনটা হয়েছে, যেটা আমাদের অরিজিনালি জাতীয় শিক্ষানীতিতে এটা প্রপোজড হয়েছিল এবং পরে রাজ্য শিক্ষানীতি 2023-এ এটা গৃহীত হয়েছিল,
সেই হিসেবে আমরা 2024-25 শিক্ষাবর্ষ থেকে সেমিস্টার সিস্টেমে প্রবর্তন করেছি এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ হচ্ছে ভারতবর্ষের মধ্যে প্রথম স্কুল বোর্ড যারা সেমিস্টার সিস্টেম চালু করলো। এটা একটা অসাধারণ আমাদের সেদিক থেকে অ্যাচিভমেন্ট, এটা রেকর্ডেড একটা অ্যাচিভমেন্ট যে আমরা উচ্চ মাধ্যমিকে আমরা ক্লাস 11-এ আমরা 2024-25 থেকে সেমিস্টার সিস্টেম চালু করেছি এবং উই আর দ্য ফার্স্ট ইন ইন্ডিয়া এবং অল স্কুল বোর্ড। তো সেইটা হয়েছে, এটা মূল উদ্দেশ্যটা ছিল যাতে উচ্চ মাধ্যমিকে সেমিস্টার থাকলে কি হবে, তারা এখান থেকে যেখানেই হায়ার স্টাডিজে তোমরা যাবে, আমি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, সব জায়গাতেই কিন্তু সেমিস্টার সিস্টেম রয়েছে। আজকে সেটা ইঞ্জিনিয়ারিং ডাক্তারিতে যাও অথবা তোমরা এমনি জাস্ট মানে বিএ বিএসসি পড়তে যাও বা ইভেন যারা আর কি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়বে বা অন্য যে কোনো লাইন পড়বে, মানে যে কোনো এভিনিউস আফটার উচ্চ মাধ্যমিক সবই কিন্তু এগুলো হচ্ছে সেমিস্টার সিস্টেম রয়েছে। ফলে আমার যদি উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম থাকে তাহলে এই যে ট্রান্সফরমেশন উচ্চ মাধ্যমিক থেকে পরবর্তীকালে আমি যখন উচ্চশিক্ষায় যাব, এই ট্রান্সফরমেশনটা কোনো সিমলেস হবে, কোনো তাতে কোনো বাধা থাকবে না, তাতে কোনো অবস্ট্রাকশনে কোনো জায়গা নেই যে আমার নতুন একটা সিস্টেমের সাথে মানিয়ে নিতে হবে, এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। আমি যাদবপুর ইউনিভার্সিটিতে থাকার সুবাদে দেখেছি বহু মানে বিশেষ করে এটা গ্রামাঞ্চলের স্কুল থেকে যারা জয়েন্টে খুব ভালো র্যাঙ্ক পেয়ে ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হতে আসে, তাদের অনেকেই দেখা যায় যে তারা খুবই ভালো স্টুডেন্ট, কিন্তু যাদবপুরে আসার পর তারা কিন্তু সেই রিদমটা হারিয়ে ফেলে, যাদবপুরে আসার পর সেই রিদমটা হারিয়ে ফেলে এবং আলটিমেটলি ফার্স্ট ইয়ারে দেখা যায় তারা খুব ভালো রেজাল্ট করতে পারে না, অনেকে খুব প্যাথেটিক রেজাল্ট করে, অথচ দে আর দি গুড স্টুডেন্ট, তারা অরিজিনালি খুবই ভালো স্টুডেন্ট ছিল এবং যাদবপুরে জয়েন্টের থ্রু দিয়ে পেয়েছে, মানে একদম জয়েন্টের যারা টপার তারা এসছে আর কি যাদবপুরে আসে। ফলে সেদিক থেকে সেটা কেন হয়, কারণ একটা এই যে চেঞ্জ অফ এনভায়রনমেন্ট, এই যে চেঞ্জ অফ একটা যে টোটাল স্কুলে যে একটা আমার ধরাবাঁধা গণ্ডির মধ্যে যেটা পড়তে হতো, তার থেকে যাদবপুরে এসে একটা টোটাল স্বাধীনতা পাওয়া যায় ইউনিভার্সিটি সিস্টেমে, অনেক বেশি স্বাধীনতা, অনেক বেশি ফ্রিডম, আর তার সাথে একটা এই যে কন্টিনিউয়াস ইভ্যালুয়েশন সিস্টেম যেটাকে সেমিস্টার সিস্টেম বলা হয়, তার সাথে লোকে মানিয়ে নিতে পারে না, এটা হচ্ছে একটা অন্যতম কারণ। তো তার জন্যেই আমরা উচ্চ মাধ্যমিকে আমরা সেমিস্টার সিস্টেমটা প্রবর্তন করলাম। তো সেমিস্টার সিস্টেম কিন্তু 2024-25 থেকে শুরু হয়েছে। শুধু সেমিস্টার সিস্টেম নয়, আরও অনেক নতুন নতুন কোর্স, আমি একটু আগে আমার ইনাগুরাল স্পিচে আমি জাস্ট বলেছিলাম যে কনভেনশনাল আমার টিচিং যে মানে টিচিং লার্নিংয়ের বাইরেও কিন্তু অন্যান্য অনেক সাবজেক্ট আছে, যেগুলোতে পড়াশোনা করলে কিন্তু অনেক বেশি ভালো করে কিন্তু শাইন করা যায়, কেরিয়ারে অনেক বেশি উন্নতি করা যায়। এখন কিন্তু অনেক ডিফারেন্ট অপরচুনিটি হয়ে গেছে, ফলে ছাত্রছাত্রীদের সেই সম্পর্কে অবহিত করা বা অন্তত তাদেরকে বেসিক নলেজ দেওয়া, যাতে তারা যদি সেগুলো টেস্ট পায়, তারা যদি ভালো লাগে, যাতে সেই সব লাইনে তারা যাতে গিয়ে নিজেদেরকে বিকশিত করতে পারে, এটাই আমাদের অবজেক্টিভ ছিল। তার জন্য আমরা অনেক সুযোগ দিয়েছি। এখন যেমন উচ্চ মাধ্যমিকে অনেক নতুন নতুন সাবজেক্ট এসছে। ফর এক্সাম্পল, এখনকার আমরা চারদিকে নিউজ পেপার বা যে কোনো জায়গা খুললেই এখন এআই, এই পার্টিকুলার কথাটার সাথে আমরা এত পরিচিত হয়ে গেছি। এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা একটা সাধারণ লোকও এখন প্রায় জেনে গেছে হোয়াট ইজ এআই। এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কিন্তু এআই এখন এভরি ফ্যাসেটস অফ লাইফ, জীবনে প্রত্যেকটি জায়গায় কিন্তু অঙ্গাঙ্গিকভাবে কিন্তু যুক্ত হয়ে যাচ্ছে। ফলে এই যে এআই নিয়েও কিন্তু আমরা এখন কিন্তু বেসিক্যালি আমরা একটা কোর্স চালু করেছি যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা সায়েন্স স্টুডেন্টদের জন্য রয়েছে। এছাড়া আমরা একটা নতুন কোর্স করলাম অ্যাপ্লিকেশন অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা সায়েন্স ছাড়াও আর্টস এবং কমার্সের স্টুডেন্টরাও কিন্তু নিতে পারবে। ফলে অ্যাপ্লিকেশন অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইটস ওপেন টু অল স্ট্রিম, বেসিক্যালি সায়েন্স, আর্টস, কমার্স সবাই কিন্তু সেই কোর্সটা নিতে পারবে, যেখানে এআই এর যে ডিফারেন্ট অ্যাপ্লিকেশন, এখন আমাদের এআই এর অ্যাপ্লিকেশনটা এত বেশি হয়ে গেছে যে প্রত্যেকটা ডোমেইনে, প্রত্যেকটা মোবাইলে, আমরা যখন গুগলে, প্রত্যেকের জিমেল আছে, জিমেলে আমরা যখন টাইপ করি, যখন প্রেডিক্টিভ টেক্সট আমি লেখার আগে থেকে বেশ এসে যায় যে আমি কি লিখতে যাচ্ছি, এই জিনিসটা কিন্তু গোটাটাই এআই ডিপেন্ডেন্ট। ফলে এই জিনিসটা, এগুলো সমস্ত কিছু এআই এর টেস্ট আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু লাইফে আমরা পাচ্ছি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে ইউজ বা অ্যাপ্লিকেশন, তার সাক্ষী কিন্তু আমরা সবাই কম বেশি। ফলে সেই জায়গাতে দাঁড়িয়ে, যেহেতু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন ফিউচার,
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা আরও ব্রডার পার্সপেক্টিভে সেটাকে মেশিন লার্নিং বলা হয়। ফলে সেই হিসেবে যেহেতু এটা ফিউচার এআই বা এমএল, ফলে আমরা সেটাকেও কিন্তু এখানে কিন্তু সিলেবাসে ঢুকিয়েছি। যারা যারা ইন্টারেস্টেড, যারা সায়েন্সের স্টুডেন্ট তারা শুধু এআই নিয়ে পড়তে পারে, যারা আর্টস কমার্স তারা অ্যাপ্লিকেশন অফ এআই নিয়ে পড়তে পারে। এছাড়া ডেটা সায়েন্সের উপরে একটা কোর্স আছে, কারণ গোটাটাই কিন্তু ডেটার উপর ডিপেন্ড করে। আজকে যারা ইকোনমিক্স নিয়ে পড়ছে আর কি কমার্সে বা বিজনেস স্টাডিজ পড়ছে, গোটাটাই কিন্তু ডেটার উপর ডিপেন্ড করে। ডেটার উপর ভিত্তি করে আমরা প্রেডিক্ট করতে পারি যে আজকে মার্কেটে ইনফ্লেশন হবে না কি হবে, মার্কেট ট্রেন্ড কি থাকবে, সমস্তই কিন্তু আমরা প্রেডিক্ট করতে পারি বেসড অন সাম ডেটা এবং তার অ্যানালিসিস। মানে ডেটা অ্যানালিটিক্স বলা হয় যে পার্টিকুলারলি একটা ইম্পর্ট্যান্ট সাবজেক্ট। ডেটা অ্যানালিটিক্স একটা আলাদা ইম্পর্ট্যান্ট সাবজেক্ট। তো সেই ডেটা সায়েন্সের ওপর আমরা একটা আলাদা কোর্স করেছি। ভবিষ্যতে যদিও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স 2025-26 থেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর ডেটা সায়েন্সকে আমরা কম্বাইন করে দিচ্ছি, এআইডিএস নাম হচ্ছে। বেসিক্যালি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স দুটোকে কম্বাইন করে একটা সিঙ্গেল সাবজেক্ট হবে, কিন্তু অ্যাপ্লিকেশন অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেপারেটলি থাকবে। এছাড়াও আমরা আরও নতুন নতুন অনেক কোর্স খুলেছি। সাইবার সিকিউরিটি, এই যে আজকাল সাইবার অ্যাওয়ারনেস, আমরা মোটামুটি এখন সবাই এখন ইউপিআই অ্যাপ্লিকেশনগুলো আমরা ইউজ করি, ইউপিআই অ্যাপ। আমার নিজের অনেক সময় জাস্ট কিন্তু আজকাল জাস্ট অনেক সময় টাকা পয়সা জাস্ট ক্যারিই করি না, শুধু জাস্ট মোবাইলটা থাকলেই হলো। মোবাইল থাকলেই এভরিথিং কিন্তু আজকাল করা যায়, যে কোনো রকম কেনাকাটা এভরিথিং সবই ইউপিআই পার্টিকুলারলি ডিপেন্ডেন্ট। সেটা পেটিএম হতে পারে, ফোনপে হতে পারে, বা অন্য যে কোনো ইউপিআই অ্যাপ হতে পারে। কিন্তু ইউপিআই যে আমরা ট্রানজ্যাকশন করছি তাতে কিন্তু কিছু সিকিউরিটি আমাদের সবার এগুলো অবহিত থাকা উচিত। ডেবিট কার্ডে যদি কোনো ট্রানজ্যাকশন করি আমাদের কিন্তু কিছু সিকিউরিটির সম্বন্ধে আমাদের অ্যাওয়্যার থাকা উচিত, সেটাকে বলা হয় সাইবার অ্যাওয়ারনেস। এই সাইবার অ্যাওয়ারনেস ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ, কারণ সাইবার ফ্রড আজকাল এত বেড়ে গেছে, মানে এত বেড়ে গেছে, যেহেতু আমি নিজে এই সিস্টেমের সাথে যুক্ত, আমি নিজেই জানি যে সাইবার ফ্রডটা কি সাংঘাতিক রকম জাস্ট বেড়েছে। ফলে এই সম্বন্ধে অবহিত করার জন্যেই আমরা একটা নতুন কোর্স করেছি, দ্যাট ইজ সাইবার সিকিউরিটি। এই সাইবার সিকিউরিটিও কিন্তু একটা কোর্স যেটা আমরা উচ্চ মাধ্যমিকে চালু করেছি। এগুলো হচ্ছে একদম প্রেজেন্ট কন্টেম্পোরারি কোর্স। এখন যে সাবজেক্টের মার্কেটে যে ডিম্যান্ড আছে সেই ডিম্যান্ড অনুযায়ী এই কোর্সগুলোকে চালু করা হয়েছে, যাতে যারা যারা ইন্টারেস্টেড তারা এই কোর্সগুলো নিয়ে নিজেদেরকে বিকশিত করতে পারে, যাতে তারা ভবিষ্যতে এর উপর আরও ডিটেইল পড়াশোনা করে এই সাবজেক্টের উপর তারা এক্সপার্ট কিন্তু হতে পারে। ফলে এই জাতীয় অনেক কোর্সই আমরা করেছি। আরেকটা ইম্পর্টেন্ট কোর্স আমরা এই চালু করলাম, সায়েন্স অফ ওয়েলবিং। শুনতে খুব মানে অবাক লাগবে যে ওয়েলবিং মানে ভালো থাকা, এই যে ভালো থাকার বিজ্ঞান, সেটাও একটা কিন্তু আমরা নতুন একটা কোর্স কিন্তু চালু করেছি। এগুলো সব নতুন নতুন ইনোভেটিভ কোর্স, এগুলো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ চালু করেছে। আজকালকার দিনে এখন সবাই মেন্টাল স্ট্রেসে থাকে, মানে আমাকে ভালো রেজাল্ট করতে হবে, বাবা মার একটা এক্সপেকটেশন আছে, আমাকে ডাক্তারিতে বা ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পেতে হবে, আমাকে ক্র্যাক করতে হবে। এই যে মেন্টাল স্ট্রেস, সেটা স্কুল এডুকেশনেও আছে, হায়ার এডুকেশনেও আছে। এই হাউ টু কোপ আপ দিস আর কি মেন্টাল স্ট্রেস, শারীরিক এবং মানসিকভাবে কিভাবে ভালো থাকা যায়, সেটার যে সায়েন্স, সেটাই হচ্ছে সায়েন্স অফ ওয়েলবিং, একটা সাবজেক্ট উচ্চ মাধ্যমিকে চালু হয়েছে। আগামী বছর থেকে আরও নতুন নতুন কিছু কোর্স হয়তো চালু হবে। সেটা হচ্ছে বেসিক্যালি একটা ফিশারিজ অ্যান্ড অ্যাকোয়াকালচারের উপর একটা কোর্স হয়তো চালু হবে, কারণ পশ্চিমবঙ্গে কিন্তু ফিশারিজের একটা বিশাল পোটেনশিয়াল রয়েছে। আজকে অন্ধ্র থেকে অন্ধ্র আমাদেরকে বেসিক্যালি ডমিনেট করছে। অন্ধ্রের থেকে এখন ফিশারিজের আরও ডমিনেন্স অনেক বেশি পশ্চিমবঙ্গ থেকে। কিন্তু পশ্চিমবঙ্গ আমরা হচ্ছে বলাই হয় বাঙালি হচ্ছে মানে মৎস্যপ্রিয় আর কি। ফলে তা সত্ত্বেও আমাদের ফিশারিজের উপর সেরকম কোনো কনসাসনেস নেই, যার জন্য ফিশারিজের উপর আমরা একটা ফিশারিজ অ্যান্ড অ্যাকোয়াকালচারের উপর কোর্স আমরা করছি। আর ভবিষ্যতে আর একটা জিনিসও করা হচ্ছে, যে যারা উচ্চ মাধ্যমিকে অনেকে পড়ে তারা দেখবে যে আমাদের ম্যাথসে একটাই কোর্স ছিল, সেটা হচ্ছে সায়েন্সের জন্য ম্যাথামেটিক্স। মাধ্যমিকের যে অঙ্ক তার তুলনায় উচ্চ মাধ্যমিকের অঙ্ক কিন্তু অনেকটা শক্ত, দুটোর মধ্যে ডিফারেন্সটা অনেকটাই হিউজ ডিফারেন্স রয়েছে। কিন্তু যারা ইকোনমিক্স মানে যারা কমার্স নিয়ে পড়ছে বা যারা আর্টস নিয়ে পড়ছে, তারা যদি কেউ অঙ্ক পড়তে চায় তাহলে ওই সায়েন্সের অঙ্কটাই পড়তে হতো, যেটা ভীষণই টাফ। কিন্তু তাদের অতটা টাফ অঙ্ক পড়ে কিন্তু কোনো লাভ নেই। এই জন্য আর্টসের জন্য আমরা একটা অঙ্কর কোর্স আমরা করেছি, সেটা হচ্ছে বেসিক ম্যাথামেটিক্স। আর হচ্ছে বেসিক্যালি কমার্সের জন্য আমরা আরেকটা, যারা কমার্স নিয়ে পড়ছেন তারা চাইলে অন্য আরেকটা অঙ্ক নিতে পারেন, সেটা কমার্শিয়াল ম্যাথামেটিক্স।
ফলে এই দুটো অঙ্ক নতুন কোর্স কমার্শিয়াল ম্যাথামেটিক্স আর বেসিক ম্যাথামেটিক্স আগামী বছর থেকে চালু হচ্ছে। কমার্শিয়াল ম্যাথামেটিক্স হচ্ছে ফর কমার্স কোর্সের জন্য, বেসিক ম্যাথামেটিক্স হচ্ছে ফর আর্টসের স্টুডেন্টদের জন্য। এছাড়া নর্মাল যে ম্যাথামেটিক্স যেটা সায়েন্সের জন্য ওটা তো থাকছেই। ফলে এই জাতীয় যে যুগোপযোগী করে তোলা আমাদের কারিকুলাম যেটাকে বলা হয় বা সিলেবাস, এই সিলেবাসকে যুগোপযোগী করে তোলা এটা আমাদের একটা ভীষণভাবে অবজেক্টিভ, যাতে প্রেজেন্ট ডিম্যান্ডের সাথে আমরা যাতে নিজেরা কোপ আপ করতে পারি এবং ছাত্রছাত্রীদের যাতে এমপ্লয়েবল করতে পারি, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট। এই যে হায়ার স্টাডিজগুলো করা হয় এখানে সবথেকে একটা গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড ইউজ করা হয়। আমরা ছাত্রছাত্রীদের যেমন আমরা নলেজ দিতে চাই, আমরা চাই তাদের জ্ঞানটা বাড়ুক, তার সাথে কিন্তু তাদের এমপ্লয়েবল করতে হবে। দে শুড বি এমপ্লয়েবল, যাতে তাদেরকে একটা ইন্ডাস্ট্রি বা কোনো কোম্পানি যাতে চাকরিতে নিতে পারে। এমপ্লয়েবল হতে গেলে কি হতে হয়? বেসিক্যালি তার কিছু সফট স্কিল, যে ওভারঅল পার্সোনালিটি ডেভেলপমেন্ট, সফট স্কিল ডেভেলপমেন্ট এবং ওভারঅল যে নলেজটা আমি শুধু যে বিষয়ের উপর পড়ছি সেই শুধুমাত্র এই বিষয়ের উপর নয়, কন্টেম্পোরারি নলেজের উপর কিন্তু একটা দখল থাকা দরকার। বলে এই সব দিক থেকে যে সার্বিক উন্নতি, এই সার্বিক উন্নতিটাকে আজকাল একটা টার্মিনোলজি বলা হয়, সেটাকে বলা হয় হোলিস্টিক এডুকেশন বা 360 ডিগ্রি লার্নিং। পরে বোধহয় একটা প্যানেল ডিসকাশনও আছে 360 ডিগ্রি লার্নিং। তো 360 ডিগ্রি লার্নিং বা হোলিস্টিক ডেভেলপমেন্ট বা হোলিস্টিক এডুকেশন হচ্ছে এই পার্টিকুলার অ্যাসপেক্টটাকে কিন্তু অ্যাড্রেস করে। মানে আমি যেটা নিয়ে পড়ছি শুধু সেটাই একমাত্র নয়, আমার সার্বিক উন্নতিটা হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। ফলে সেটার দিকে ফোকাস করাটার দিকে কিন্তু ভীষণভাবে গুরুত্ব দেওয়া হয় আজকালকার দিনে, সর্বত্রই কিন্তু সেটাকে কিন্তু ভীষণভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে। এবার আমি আসি যে আমার যে টপিকটা রাখা রয়েছে সেমিস্টার সিস্টেম সম্পর্কে একটুখানি ছোট্ট করে বলবো। আমার বক্তব্য খুব বেশি দীর্ঘায়িত করব না, কারণ অলরেডি প্রায় 1টা বাজতে চলেছে। তো যাই হোক, যেটা আমার বক্তব্য সেটা হচ্ছে সেমিস্টার সিস্টেম মানে তোমরা জানো, ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি যে বছরে এটাকে কন্টিনিউয়াস ইভ্যালুয়েশন সিস্টেম বলা হয়। বছরে 2টো করে পরীক্ষা। এবারে যেমন উচ্চ মাধ্যমিক পরীক্ষা মার্চে হচ্ছে 2025-এ, মার্চে হচ্ছে 2025-এ 3 থেকে 18 তারিখ, মার্চের 3 মার্চ শুরু হচ্ছে, 18ই মার্চ শেষ হচ্ছে। তো সেখানে তো পরীক্ষা হচ্ছে, এটা কিন্তু ওল্ড সিস্টেমে পরীক্ষা হচ্ছে, মানে অ্যানুয়াল সিস্টেম। কিন্তু এর পরেই আবার কিন্তু সেপ্টেম্বর মাসে একটা পরীক্ষা আছে, যারা এখন ক্লাস 11-এ আছে তাদের পরীক্ষা কিন্তু সেপ্টেম্বর মাসে, যেটাকে 3rd সেমিস্টার পরীক্ষা বলা হয়। কিন্তু সেটা কিন্তু পুরোপুরি উচ্চ মাধ্যমিক পরীক্ষা, বছরে 2টো করে উচ্চ মাধ্যমিক পরীক্ষা এরপর থেকে হবে, একটা সেপ্টেম্বর একটা মার্চ, দুটোই উচ্চ মাধ্যমিক পরীক্ষা। ইম্পর্টেন্সের দিক থেকে দুটোই এক্স্যাক্টলি আইডেন্টিক্যাল, বরঞ্চ আমার মতে সেপ্টেম্বরেরটার ইম্পর্টেন্স একটু বেশি থাকা উচিত, কারণ সেপ্টেম্বরে স্কোর করার সুযোগটা আরও বেশি থাকে। কারণ হচ্ছে ওটা গোটাটাই এমসিকিউ বেসড, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন টাইপ থাকবে। ফলে যেহেতু এমসিকিউ বেস থাকবে এবং ওএমআর শিটে অ্যান্সার করতে হবে, জেনারেলি উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের ওএমআর শিটে অ্যান্সার করা কিন্তু কোনো প্র্যাকটিস থাকে না, কিন্তু বেশিরভাগ ছাত্রছাত্রীদের ক্ষেত্রেই জীবনে প্রথম এক্সপিরিয়েন্স হবে ওই 3rd সেমিস্টারে এসে তারা যখন ওএমআর শিটে অ্যান্সার করবে। এই জন্য আমি সমস্ত যারা টিচার রয়েছেন, শিক্ষক শিক্ষিকা রয়েছেন বা হেড অফ দ্য ইনস্টিটিউশন রয়েছেন, তাদের উদ্দেশ্যে আমার অ্যাপিল থাকবে যে ছাত্রছাত্রীদের কিন্তু এই প্র্যাকটিসটা করাতে হবে। ওএমআর শিট কিন্তু কম্পিউটারাইজড ইভ্যালুয়েশন, মানে ওটা মেশিন ইভ্যালুয়েশন হবে, ওখানে কিন্তু কোনো এক্সামিনার থাকবে না, হেড এক্সামিনার থাকবে না, কেউ থাকবে না, গোটাটাই মেশিন ইভ্যালুয়েশন। ওটা যদি ভুলভাল হয় তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। ফলে ওই ওএমআর শিট কী করে ফিল আপ করতে হয় এটা সম্পর্কে কিন্তু প্রত্যেকটি স্কুলকে তাদের বাচ্চাদেরকে কিন্তু ডিটেলভাবে কিন্তু ট্রেনিং দিতে হবে, সেটা কিন্তু অবহিত করতে হবে। ওএমআর শিটে ভুল করলে কিন্তু সেটা কিন্তু ওটা ম্যানুয়াল চেকিং যেহেতু হয় না, ফলে সেখানে কিন্তু সমস্যা আছে। ওএমআর শিটে এরকম গোল 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 সার্কেল থাকে, সেই সার্কেলগুলোকে বল পয়েন্ট পেন দিয়ে ডার্কেন করতে হয়। ফলে ওইগুলোতে যদি কোনো ভুল হয়ে যায় তাহলে কিন্তু খুব সমস্যার ব্যাপার। মানে যতটা সম্ভব পারা যাবে, আমরা হয়তো কিছু ওএমআর শিট এক্সট্রা থাকবে, কিছু দেওয়াও হবে, যে ছোটোখাটো ভুল হলে হয়তো চেঞ্জ করিয়ে দেবো আমরা ওএমআর শিটটা, কিন্তু সেটা ডিজায়ারেবল নয়, খুব বেশি কিন্তু এক্সেস থাকবে না, হয়তো 10% 20% এক্সেসে সাপ্লাই করা হবে। কখনোই সেটা একটা ক্লাসে যদি ওখানে 50 জন থাকে, 50 জনই ভুল করলে আরেকটা 50 জনের ওএমআর শিট চেঞ্জ হবে, সেটা কিন্তু সম্ভব না, হয়তো কিছু এক্সেস থাকবে, হয়তো 5টা 10টা হয়তো এক্সেস থাকতে পারে। তো যাই হোক, এই ব্যাপারগুলো কিন্তু স্কুলের দিক থেকে ট্রেনিং করতে হবে। যেহেতু ওটা পুরোপুরি এমসিকিউ বেসড এবং ওএমআর শিট ইভ্যালুয়েশন,
তাতে এক্সপেক্টেড ওটা হাই স্কোরিং হবে, মানে হাই স্কোরিং হওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু ওটা কিন্তু পুরোপুরি উচ্চ মাধ্যমিক পরীক্ষা, ঠিক যেভাবে সেন্টার ভেন্যু কনসেপ্টে হয়, যেভাবে উচ্চ মাধ্যমিকে অ্যাডমিট কার্ড ইস্যু করা হয়, কোনো একটা জায়গায় সিট পড়ে সেখানে গিয়ে পরীক্ষা জাস্ট দিতে হবে, সেপ্টেম্বরে পরীক্ষাটাও কিন্তু সেইভাবেই হবে। আবার মার্চে গিয়ে নর্মাল যেভাবে পরীক্ষা হয়, শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন, ডেসক্রিপটিভ কোয়েশ্চেন, ঠিক সেইভাবেই হবে। ফলে বছরে দুটো করে পরীক্ষা, এবং দুটো পরীক্ষার সাম নিয়ে টোটাল রেজাল্টটা হচ্ছে, মানে 50% ওয়েটেজ থাকবে অড সেমিস্টার আর ইভেন সেমিস্টার। থার্ড সেমিস্টারটাকে আমরা বলছি অড সেমিস্টার, ফোর্থটাকে বলছি ইভেন সেমিস্টার। ঠিক সেরকমভাবে 11-এ ফার্স্ট সেমিস্টার পরীক্ষা হয়ে গেছে, যেটাকে আমরা অড সেমিস্টার বলি। সেকেন্ড সেমিস্টার পরীক্ষা ফেব্রুয়ারিতে আমরা নিতে বলেছি, সেটা হচ্ছে ইভেন সেমিস্টার পরীক্ষা। ক্লাস 11-এর পরীক্ষা স্কুল নেবে, কিন্তু ক্লাস 12-এর সমস্ত পরীক্ষাই আমরা নেব, কাউন্সিল নেবে। ফলে সেই জায়গা থেকে কিন্তু সবাইকে কিন্তু তৈরি হতে হবে। সেমিস্টার সিস্টেমের অ্যাডভান্টেজ একটাই, মানে মূলত যেটা হচ্ছে কন্টিনিউয়াস ইভ্যালুয়েশন সিস্টেম। হায়ার এডুকেশনের সর্বত্রই যেহেতু সেমিস্টার সিস্টেম আছে, ফলে এখান থেকে যখন যারা উচ্চশিক্ষায় যাবে এই ট্রান্সফরমেশনটা স্মুথ এবং সিমলেস হবে। মানে ওখানে গিয়ে যে মানিয়ে নেওয়া নতুন সিস্টেমের সাথে, এই ব্যাপারটার সাথে কোনো রকম মানিয়ে নেওয়ার কোনো গল্প থাকছে না, কারণ তোমরা অলরেডি কিন্তু হ্যাবিচুয়েটেড হয়ে যাচ্ছ ইন দ্য সেমিস্টার সিস্টেম। আরেকটা হচ্ছে সেমিস্টার সিস্টেমের অ্যাডভান্টেজ হচ্ছে কোনো একটা সেমিস্টারে পরীক্ষা যদি কখনো কোনো কারণে খারাপ হয়ে যায়, ইউ আর হ্যাভিং চান্স টু রিকভার ইউর সেলফ। সবসময় তোমাদের চান্স থাকে যে পরবর্তী সেমিস্টারে ভালো স্কোর করে সেটাকে রিকভার করার, কিন্তু সেটা অ্যানুয়াল সিস্টেমে সম্ভব নয়। অ্যানুয়াল সিস্টেমে একটা পরীক্ষা যদি কোনো কারণে খারাপ হয়ে যায়, ডিউ টু হোয়াট এভার মেবি দ্য রিজন, হয়তো শরীর ভালো নেই, বাড়িতে কোনো সমস্যা আছে, কোনো একটা পারিবারিক সমস্যা আছে, একদিন কোনো ট্রান্সপোর্টেশনের সমস্যা হয়ে গেল, পৌঁছতে একটু লেট হয়ে গেল, তার জন্য টেনশন হয়ে গেল, তার জন্য পরীক্ষাটাও ততটা ভালো হলো না, তাহলে কিন্তু সেটা কিন্তু লসটা লসই, সেটা কিন্তু রিকভার করার চান্স নেই। কিন্তু সেমিস্টার সিস্টেমে যেহেতু বছরে দুটো করে পরীক্ষা হয়, তাতে একটা রিকভারির চান্স থাকে। ফলে সেমিস্টার সিস্টেমের অনেকগুলো অ্যাডভান্টেজ আছে, যার জন্য গোটা পৃথিবী জুড়ে সর্বত্র কিন্তু সেমিস্টার সিস্টেম রয়েছে। গোটা পৃথিবী জুড়ে ওয়ার্ল্ডের সর্বত্র কিন্তু সেমিস্টার সিস্টেম রয়েছে। আজকে আমরা 11-12 এখানে সেমিস্টার সিস্টেম চালু করলাম। আরেকটা জিনিস আছে সেমিস্টার সিস্টেমে ইন্টারেস্টিং, যেটা হায়ার এডুকেশনে রয়েছে, যেটাকে সাপ্লিমেন্টারি কনসেপ্ট বলে। সাপ্লিমেন্টারি মানে আমি যদি থার্ড সেমিস্টারে কোনো একটা পরীক্ষায় পাস না করতে পারি, বা ডিউ টু হোয়াট এভার রিজন ওই পরীক্ষাটা দিতে পারলাম না, আমি কিন্তু চান্স পাবো ফোর্থ সেমিস্টারে গিয়ে আবার থার্ড সেমিস্টারে সাপ্লিমেন্টারিটা দেওয়ার, যেটা নর্মাল কেসে কিন্তু সেটা হয় না। আমি যদি পরীক্ষায় অ্যাবসেন্ট থাকি তো অ্যাবসেন্ট থাকি, হয়ে গেল, ব্যাস, ওটা মানে জাস্ট গেম ওভার, ঠিক আছে। কিন্তু এখানে কিন্তু আমার চান্স থাকছে থ্রু সাপ্লিমেন্টারি আমার সেটাকে আবার পাস করে যাওয়ার। ফলে থার্ড সেমিস্টারে যদি কোনো স্টুডেন্ট ফেল করে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ধরা যাক কেউ সায়েন্স স্ট্রিম নিচ্ছে, বাংলা ইংলিশ, একদম টিপিক্যাল সায়েন্স স্ট্রিম, কনভেনশনাল সায়েন্স স্ট্রিম, পিসিএম রয়েছে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস, অপশনাল বায়োলজি। এবার সেখানে হয়তো কেউ হয়তো দেখা গেল যে সে ফিজিক্সে এবং ম্যাথামেটিক্সে পাশ করতে পারলো না থার্ড সেমিস্টারে, তাহলে এই যে পাশ করতে পারলো না, এটা ব্যাক পেপার হিসেবে ট্রিটেড হবে এবং এটা ক্যারি ফরওয়ার্ড হবে। এবার যখন ফোর্থ সেমিস্টারে যেদিন ও ফিজিক্সের পরীক্ষা থাকবে, ফোর্থ সেমিস্টারে ফিজিক্স পরীক্ষা দেবে, আবার থার্ড সেমিস্টারে ফিজিক্সের সাপ্লিমেন্টারি পরীক্ষাটাও দেবে। যেদিন ম্যাথামেটিক্স পরীক্ষা থাকবে সেদিন ফোর্থ সেমিস্টারে ম্যাথামেটিক্স দেবে, আবার তারপরে একটা অন্য স্লটে ম্যাথামেটিক্সের সাপ্লিমেন্টারি পরীক্ষাটা দেবে, ফলে সেম ডেতে। ফলে তো সেম বেসিক্যালি প্রিপারেশনটা থাকছেই ম্যাথামেটিক্সের, ফলে সেম ডেতেই ওই পার্টিকুলার সাপ্লিমেন্টারি পরীক্ষাটা হবে। এবং সাপ্লিমেন্টারি পরীক্ষা যেহেতু ওটা থার্ড সেমিস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষা, ওটাও কিন্তু এমসিকিউতেই হবে, যেভাবে থার্ড সেমিস্টারে হওয়ার কথা, তার থার্ড সেমিস্টারের সাপ্লিমেন্টারি কিন্তু এমসিকিউ হবে। ফলে তাতে যদি সে পাশ করে যায় এবং ফোর্থ সেমিস্টারে যদি সব সাবজেক্টে পাশ করে যায়, তাহলে কিন্তু নর্মালি তার কোনো ইয়ার লস হলো না, কিছু হলো না, সে কিন্তু নর্মালি কিন্তু বেরিয়ে গেল। কিন্তু ফোর্থ সেমিস্টারে যদি পাশ না করতে পারে, তখন কিন্তু ইয়ার লস হয়ে যাবে। কারণ ফোর্থ সেমিস্টারে হলে তখন ফোর্থ সেমিস্টারের সাপ্লিমেন্টারি আবার হবে নেক্সট একাডেমিক ইয়ারে, যখন ফোর্থ সেমিস্টার হচ্ছে তখন সে আবার ওই সেম ডেতে ওই সেম সাবজেক্টের সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে পারবে, এবং সেটা যে কটা সাবজেক্টেই হোক। এখন যেমন স্পেশাল, কন্টিনিউইং ইত্যাদি সমস্ত ব্যাপার স্যাপার রয়েছে, তখন এগুলো কিছু নেই, গোটাটাই সাপ্লিমেন্টারি হিসেবে ট্রিটেড হবে। ফলে একটা সাবজেক্টেই হোক কিংবা 5টা সাবজেক্টেই হোক, সবকটাই সাপ্লিমেন্টারি হিসেবে হবে। এবং নেক্সট একাডেমিক ইয়ারে ফোর্থ সেমিস্টারে যেদিন যেদিন যে সাবজেক্টের পরীক্ষা থাকবে, সেদিন সেদিন ওই পার্টিকুলার সাবজেক্টের সাপ্লিমেন্টারি পরীক্ষাগুলো সে কিন্তু কোয়েশ্চেন পেপার অ্যান্সার করবে।
ফলে এগুলো অনেক রকম সুবিধা আছে। এই সাপ্লিমেন্টারি কনসেপ্টটা রয়েছে, সাপ্লিমেন্টারি কনসেপ্টটা গোটাটাই হায়ার এডুকেশনে রয়েছে। আমরা স্কুল এডুকেশনে এই সাপ্লিমেন্টারি কনসেপ্টটা ইনকর্পোরেট করলাম। এটার অনেক অ্যাডভান্টেজ আছে ডেফিনেটলি, কারণ এটা ক্যারি ফরওয়ার্ড করতে পারবে এবং কোনো স্টুডেন্ট চাইলে পরে সাপ্লিমেন্টারি মাধ্যমে কেউ যদি কোনো সাবজেক্টে পাস না করতে পারে তাহলে সে সেটাকে অ্যাটেম্প্ট করতে পারবে যাতে সে পাস করতে পারে। আরেকটাও ডিমান্ড উঠেছিল যেটা আমার নিজের ব্যক্তিগতভাবে খুব ইচ্ছে ছিল, কিন্তু ওটা রাইট এট দিস মোমেন্ট সম্ভব না, সেটা হচ্ছে ইমপ্রুভমেন্ট এক্সামিনেশন। কোনো কারণে ধরা যাক সায়েন্স স্ট্রিমের স্টুডেন্ট, ফিজিক্সে সে সব সাবজেক্টে পাস করে গেছে, নর্মালি সে পাস, কিন্তু সে চাইছে যে তার হয়তো ম্যাথামেটিক্স পরীক্ষাটা অতটা ভালো হয়নি, সে ম্যাথামেটিক্সটা আরেকবার দিতে চায় তার গ্রেড ইমপ্রুভমেন্টের জন্য, মার্কস মানে স্কোর ইমপ্রুভমেন্টের জন্য। সেটাও একটা ডিম্যান্ড ছিল বেশ কিছু স্টেক হোল্ডারের থেকে, কিন্তু সেইটা ইমপ্লিমেন্ট করা ইটস ভেরি ভেরি টাফ অফলাইন মোডে, দ্যাট ইজ ভেরি ভেরি টাফ। কিন্তু সেটা আমার ডেফিনেটলি ইচ্ছের মধ্যে রয়েছে, ফিউচারে দেখা যাক। লেট দ্য মানে আগে তো প্রসেসটা শুরু হোক, প্রসেসটা নর্মাল প্রসেস যেটা অ্যাজ অফ নাও যেটা সেমিস্টার সিস্টেম রয়েছে সেটা শুরু হোক, তারপর ডেফিনেটলি আমরা এই ব্যাপারটা নিয়েও চিন্তাভাবনা করব যে ইমপ্রুভমেন্ট এক্সামিনেশনে কোনো প্রভিশন ইনকর্পোরেট করা যায় নাকি। তো যাই হোক, এই বিষয়ে আমি মানে খুব ডিটেইলে আলোচনা করলাম না, যদি কারো প্রশ্ন থাকে আমি ডেফিনেটলি আমি অ্যান্সার করতে পারি, কিন্তু খুব ডিটেইলে আলোচনায় আমি এখানে গেলাম না, কারণ আমি জানি যে সময় খুব একটা আরেকটু বলা দরকার। ঠিক আছে, তাহলে আরেকটু বলছি তাহলে। সেটা হচ্ছে বেসিক্যালি, আচ্ছা আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, ক্লাস 11 ইন্ডিপেন্ডেন্ট, ক্লাস 12 ইন্ডিপেন্ডেন্ট। ক্লাস 11টা হচ্ছে 11-এ কেউ যদি ফার্স্ট সেমিস্টারে ফেল করে, ঠিক আছে, 11 আর 12-এর ইভ্যালুয়েশন স্ট্র্যাটেজি কিন্তু একটু আলাদা। ক্লাস 11-এ যদি কেউ ফেল করে, সে সাপোজ 11-এ ফার্স্ট সেমিস্টারে ফেল করলো, কোনো একটা সাবজেক্টে ফেল করলো অথবা পরীক্ষা দিতে পারলো না, হোয়াট এভার, মানে পরীক্ষা দিতে না পারাটা কিন্তু অ্যাজ গুড অ্যাজ সেটা ফেল করা, ঠিক আছে। 11-এ ফার্স্ট সেমিস্টারে কেউ পরীক্ষা দিতে পারলো না অথবা ফেল করলো, তাহলে সে সেকেন্ড সেমিস্টারে যেদিন ওই পরীক্ষাটা হবে, হয়তো ফিজিক্সে সে ফেল করেছে, তাহলে সেকেন্ড সেমিস্টারে যেদিন ফিজিক্স হবে সেদিন ফার্স্ট সেমিস্টারের ওই ফিজিক্সের সাপ্লিমেন্টারি পরীক্ষা দেবে এমসিকিউতেই, ঠিক আছে, এমসিকিউ কোয়েশ্চেনেই কিন্তু দেবে, এমসিকিউ প্যাটার্নের যে থাকবে মাল্টিপল চয়েস কোয়েশ্চেনে সে কিন্তু পরীক্ষাটা দেবে সাপ্লিমেন্টারি। ফলে ফার্স্ট সেমিস্টারে কেউ যদি ফেল করে তাহলে সে কিন্তু সেকেন্ড সেমিস্টারে আবার সাপ্লিমেন্টারি দেওয়ার সুযোগ পাচ্ছে। কিন্তু সেকেন্ড সেমিস্টারে যদি কেউ ফেল করে মানে সে যদি পরীক্ষা দিতে না পারে বা ফেল করে, দুটো ইকুইভ্যালেন্ট আমাদের কাছে। ফলে কেউ যদি পরীক্ষা দিতে না পারে বা ফেল করে তাহলে কিন্তু আর কোনো চান্স নেই, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু কোনো চান্স নেই। ক্লাস 11-এ কিন্তু ওখানেই তখন ওটা স্টপ হয়ে যাচ্ছে, ফলে সেক্ষেত্রে কিন্তু তার টোটাল ইয়ার রিপিট হয়ে যাবে। সে ইভেন যদি ফার্স্ট সেমিস্টারে সব সাবজেক্টে পাসও করে যায়, ধরলাম তর্কের খাতিরে ফার্স্ট সেমিস্টারে সব সাবজেক্ট পাস করেছে, কিন্তু সেকেন্ড সেমিস্টারে একটা সাবজেক্টে শুধু ফেল করেছে বা পরীক্ষায় বসতে পারেনি, তাহলে কিন্তু ক্লাস 11 গোটাটাই রিপিট করতে হবে। ফলে এইটা যেহেতু কনসার্ন স্কুল পরীক্ষা নিচ্ছে, আমরা আশাবাদী যে স্কুল সেটাকে প্রপারলি ম্যানেজ করতে পারবে। কিন্তু ক্লাস 12-এর ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা তা নয়। ক্লাস 12-এর ক্ষেত্রে কেউ যদি থার্ড সেমিস্টারে পাস না করতে পারে, তাহলে ফোর্থ সেমিস্টারে যেদিন ওই সাবজেক্টে, সে সাপোজ কেউ ফিজিক্সে পাস করতে পারলো না, তাহলে ফোর্থ সেমিস্টারে যেদিন ফিজিক্স পরীক্ষা হবে তাহলে সেদিন ওই সাবজেক্টে সাপ্লিমেন্টারি দেবে। আবার যদি ফোর্থ সেমিস্টারে সে সাপোজ ম্যাথামেটিক্সে পাস করতে পারলো না, তাহলে নেক্সট অ্যাকাডেমিক ইয়ারে মানে বাকি যেগুলো পাস করেছে থার্ড ফোর্থ সেগুলো কিন্তু সব ক্যারি ফরওয়ার্ড হবে। শুধু যেটাতে পাস করতে পারলো না, শুধু যে সাবজেক্টে বা যে কটা সাবজেক্টে পাস করতে পারলো না সেটাই আবার নেক্সট অ্যাকাডেমিক ইয়ারে ক্যারি ফরওয়ার্ড হবে, গিয়ে ফোর্থ সেমিস্টারে যেটাতে পাস করতে পারলো না নেক্সট অ্যাকাডেমিক ইয়ারে ফোর্থ সেমিস্টারে সেই সব সাবজেক্টের সাপ্লিমেন্টারি পরীক্ষা দেবে। কিন্তু থার্ড সেমিস্টারে কেউ যদি পাস না করতে পারে তাহলে ফোর্থ সেমিস্টারে সে ওই সাবজেক্টে পরীক্ষা দেবে, আবার তাতেও যদি পাস না করতে পারে নেক্সট অ্যাকাডেমিক ইয়ারে থার্ড সেমিস্টারে আবার সেই সাবজেক্টে পরীক্ষা দেবে, তাতেও পাস না করতে পারলে আবার নেক্সট অ্যাকাডেমিক ইয়ারে ফোর্থ সেমিস্টারে পরীক্ষা দেবে। মানে থার্ড সেমিস্টারের জন্য প্রত্যেক বছর দুবার করে কিন্তু সুযোগ পাওয়া যাচ্ছে। ফলে থার্ড সেমিস্টারে কেউ যদি পাস না করতে পারে বছরে কিন্তু দুবার করে সুযোগ পাওয়া যাচ্ছে, কিন্তু ফোর্থ সেমিস্টারে কেউ যদি পাস না করতে পারে বছরে একবার করেই কিন্তু সুযোগ পাওয়া যাবে। ক্লাস 11 আর 12-এর ইভ্যালুয়েশন স্ট্র্যাটেজি কিন্তু আলাদা, আবার বলছি ক্লাস 11 এবং 12-এর ইভ্যালুয়েশন স্ট্র্যাটেজি আলাদা।
ফলে অ্যাকর্ডিংলি ইউ হ্যাভ টু প্রিপেয়ার অর ইউ হ্যাভ টু মেন্টালি সেট ইউর সেলফ অ্যাকর্ডিংলি, ঠিক আছে? সেইভাবে কিন্তু নিজেকে প্রস্তুত রাখতে হবে। 11-এ কিন্তু 12-এর যদি মানে 11-এ যদি সেকেন্ড সেমিস্টারে কেউ ফেল করে তাহলে আবার 11 রিপিট, কিন্তু 12-এ ওইভাবে 12 রিপিট করা কোনো ব্যাপার নেই, 12 রিপিট করা ব্যাপার নেই। অনলি শুধু যে যে সেমিস্টারে সাপ্লিমেন্টারি থাকবে সেই সেই সেমিস্টারে সাপ্লিমেন্টারি পেপারগুলো ক্লিয়ার করতে হবে, এবং তার জন্য প্রচুর সময় দেওয়া হচ্ছে। সেটা আমি চাই না এতদিন কারো সময় থাকুক। ফ্রম দি ইয়ার অফ রেজিস্ট্রেশন 7 ইয়ার্স টাইম দেওয়া হচ্ছে, মানে একদমই উচিত নয় এতদিন সময় নেওয়া, ডেফিনেটলি, কারণ তাতে আলটিমেটলি ফিউচারটা কিছুই থাকে না। তো যাই হোক, কিন্তু অফিসিয়ালি আমাদের সেই সময়টা কিন্তু দেওয়া রয়েছে এক্সাম রেগুলেশনে, তার মধ্যে সেটাকে ক্লিয়ার করতে হবে। সেটা করতে না পারলে আমাদের রেজিস্ট্রেশনটা অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যাবে, নাল অ্যান্ড ভয়েড হয়ে যাবে। ফলে এই ব্যাপারগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং ফাইনাল রেজাল্টটা তাহলে কি হচ্ছে? ফাইনাল রেজাল্ট হচ্ছে এইচএস রেজাল্ট বলতে আমরা যেটা বুঝি। ফাইনাল রেজাল্ট হচ্ছে থার্ড সেমিস্টারে মার্কস, ফোর্থ সেমিস্টারে মার্কস এবং প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল যেটা থাকবে, এই তিনটেকে সাম আপ করে সেই মার্কসটা দেওয়া হবে, ঠিক আছে? ফলে এই তিনটেকে সাম আপ করে সেই মার্কসটা দেওয়া হবে, এই ব্যাপারটা। আর এবারে একটা নতুন কনসেপ্ট দেওয়া হয়েছে, যেটা এই 25-এর উচ্চ মাধ্যমিকেও থাকবে, সেটা একটা প্রত্যেকটা সাবজেক্টে পার্সেন্টাইল স্কোর দেওয়া থাকবে। পার্সেন্টাইল মানে আই হোপ অনেকে হয়তো জানো তোমরা পার্সেন্টাইল মানেটা কি। আমি 90% কোনো কিছুতে স্কোর করেছি, তার মানে হচ্ছে আমি যে স্কোর করেছি আমার থেকে নিচে টোটাল যারা পরীক্ষা দিয়েছে তার 90% স্টুডেন্ট আমার থেকে কম নম্বর পেয়েছে, আমার মতো বা আমার থেকে কম পেয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে পার্সেন্টাইল কনসেপ্ট। 90% পেয়েছি মানে আমি হচ্ছি মানে বেসিক্যালি আমি যত নম্বর পেয়েছি, যত ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে, যদি 100 জন পরীক্ষা দিয়ে থাকে, তা মানে তার মধ্যে 90% মানে 90 জন আমার মতো বা আমার থেকে কম পেয়েছে, আমার থেকে বেশি পায়নি। মাত্র 10% স্টুডেন্ট আমার থেকে বেশি পেয়েছে। সো দিস ইজ দ্য মিনিং অফ দি পার্সেন্টাইল। এই পার্সেন্টাইলটা নতুন সিস্টেমেও দেওয়া থাকবে, 2025-এও কিন্তু দেওয়া থাকবে। পার্সেন্টাইল ব্যাপারটা অনেকটা রিলেটিভ গ্রেডিংটা বোঝা যায়, যে আমার রিলেটিভ পজিশনটা কতটা। এই যে আইআইটিতে, আইআইটি বা এনআইটি মানে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি বা ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি, সর্বত্র কিন্তু রিলেটিভ গ্রেডিং থাকে, ওখানে অ্যাবসলিউট গ্রেডিং হয় না। আমি আমার নিজের একটা এক্সাম্পল দিয়ে বলতে পারি, এটা বলতে লজ্জা নেই, এটা তোমরা শুনতে পারো। সেটা হচ্ছে আমি একটি সাবজেক্টে আইআইটি কানপুরে আমি মেইন পরীক্ষাতে, মানে প্রশ্ন এত টাফ ছিল, ওটা ওপেন বুক টেস্ট ছিল। আমাদের সময় ইন্টারনেটে কোনো গল্প ছিল না, কোনো হচ্ছে মোবাইল ছিল না, কোনো কিছুই নেই, মোবাইল নেই, ইন্টারনেট নেই, কোনো কিছুই নেই। ফলে আমাদের ওই সময় আইআইটি কানপুরে ওটা ওপেন বুক টেস্ট হয়েছিল, ওপেন বুক, ওপেন নোট, সব কিছু। মানে আমি যত কিছু নিয়ে আমি বসতে পারি, টোকাটুকি আমি যা খুশি করতে পারি, মানে শুধু অন্যের থেকে টুকতে পারবো না, নিজে আমি যত কিছু নিয়ে আমি বসতে পারি। আমি বই টই, আমরা অনেকে এত এত সব মোটা মোটা বই নিয়ে গিয়েছিলাম, 3-4টে বই সব লাইব্রেরি থেকে ইস্যু করে নিয়ে গেছি, আমার ক্লাস নোট নিয়ে গেছি, সব নিয়ে গেছি। তো যাই হোক, সব নিয়ে তো পরীক্ষায় বসলাম, প্রশ্নটা দেখলাম, প্রশ্নটা দেখে দেখলাম ওই বই টইগুলো বা নোটটা এনে কোনো লাভই নেই, কারণ প্রশ্নটা এতটাই টাফ কোয়েশ্চেন ছিল, এতটাই টাফ কোয়েশ্চেন ছিল যে ওই যত বই থাক বইটই এনে কোনো লাভ নেই। ফলে বইগুলো কোনো কাজেই লাগলো না, নিজের থেকেই টোটাল অ্যান্সার লিখতে হলো, মানে কমপ্লিটলি ম্যাথামেটিক্যাল পেপার ছিল ওটা। তো যাই হোক, তা আমি পেয়েছিলাম 100-তে, ওটা আউট অফ 100 তখন স্কোর ছিল, আউট অফ 100 আমি মাত্র 48 পেয়েছিলাম, মাত্র 48 নম্বর। কিন্তু পরে দেখলাম ওই 48টা হাইয়েস্ট নম্বর ছিল, সো ওটা কিন্তু আমার 100% নম্বর ছিল। সো আই হ্যাভ গট দ্য হাইয়েস্ট পসিবল গ্রেড, 10 আউট অফ 10 ইন দ্যাট পার্টিকুলার সাবজেক্ট। তো এটার মিনিংটা হচ্ছে রিলেটিভ গ্রেডিং। তো রিলেটিভ গ্রেডিংটা আমরা এই এখন এইচএসেও আমরা ইনকর্পোরেট করছি, যেটা পার্সেন্টাইল স্কোরের থ্রু দিয়ে কিন্তু সেটা ম্যানিফেস্টেড হবে। কেউ 70 নম্বর টোটাল অ্যাবসলিউট মার্কস পেয়েও কিন্তু তার 90% হতে পারে, এটাই হচ্ছে আমার বক্তব্য। যেমন আমার ক্ষেত্রে 48 পেয়েছিলাম আউট অফ 100, কিন্তু দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু 100%, কারণ ওটা হাই স্কোর ছিল, ঠিক আছে? ফলে এই পার্সেন্টাইলের গল্পটা একটু জাস্ট বলে দিলাম, রিলেটিভ গ্রেডিং কনসেপ্টটা কি। কিন্তু আমাদের এখানে উচ্চশিক্ষায়, আমাদের এই স্টেটে যত ইউনিভার্সিটি আছে বা কলেজ আছে, সর্বত্রই অ্যাবসলিউট স্কোরিংটা হয়, মানে আমি এত পার্সেন্টেজ নম্বর পেয়েছি, নট পার্সেন্টাইল, ঠিক আছে? কিন্তু বাকি সমস্ত আইআইটি, এনআইটি বা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, আইএম
বা যেসব সব মানে পরীক্ষাগুলো হয়, যেগুলো সমস্ত অনেকগুলো যেই মেন্স, যেই অ্যাডভান্স, নিট, এগুলোতে কিন্তু পার্সেন্টাইল স্কোরটা কিন্তু ইউজ করা হয়। ওগুলো কিন্তু সবই হচ্ছে রিলেটিভ গ্রেডিং, এবং বিদেশে সর্বত্রই হচ্ছে গিয়ে রিলেটিভ গ্রেডিং, পার্সেন্টাইল কথাটা ইউজ করা হয় এবং তার উপরই গ্রেডিং করা হয়। তো যাই হোক, এই ব্যাপারটা একটু বুঝিয়ে দিলাম যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য রিলেটিভ গ্রেডিং অ্যান্ড দ্য অ্যাবসলিউট গ্রেডিং। আমরা এখন উচ্চ মাধ্যমিকে নতুন সিস্টেমে আমরা রিলেটিভ গ্রেডিংও রাখবো, অ্যাবসলিউট গ্রেডিংও রাখবো, দুটোই থাকবে। আলটিমেটলি আমরা মেরিট লিস্ট বার করবো বেসড অন অ্যাবসলিউট গ্রেডিং, কিন্তু রিলেটিভ গ্রেডিংটাও কিন্তু সেখানে থাকবে। ঠিক আছে? তো যাই হোক, এইটুকুই আপাতত বলার। আমি আর এখন আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না, কারণ গলার অবস্থা খুব একটা ভালো না। কিন্তু যদি কোনো প্রশ্ন থাকে, আমি এখানে কর্ডলেস মাইক্রোফোন রয়েছে দেখতে পাচ্ছি, তো যদি প্রশ্ন থাকে তাহলে আই উইল বি হ্যাপি টু অ্যান্সার দোজ পার্টিকুলার কোয়েশ্চেন্স। আমার একটা ছোট, যদি কেউ বলে তাহলে কর্ডলেস মাইক্রোফোনটা দেবেন। একটা ছোট্ট প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনি বললেন যে 7 বছর ধরে, মানে পাস করার মোট টাইমটা হচ্ছে 7 বছর। এবার কেউ যদি 11 পাস করে 7 ইয়ার্স ইনক্লুডিং দ্য ইয়ার অফ রেজিস্ট্রেশন। আমি মানে খুব পরিষ্কার করে বলছি, যারা 2024-এ নতুন সিস্টেমে রেজিস্ট্রেশন করেছে, লেটেস্ট বাই 2030 তাদেরকে পাস করতে হবে। ওকে, তো আমি 2024-এ পাস করলাম, মানে 11 পাস করলাম, তারপরে আমি 12টা দিলাম না। ক্যান আই কাম ব্যাক অন 2028 এক্স্যাক্টলি অ্যান্ড গো ফর? যদি ওই পার্টিকুলার টাইম লাইনের মধ্যে থাকে ডেফিনেটলি হবে। তো তাহলে যে কেউ মানে যে 24-এ রেজিস্ট্রেশন করলো, সে সাপোজ সে 25-এ 11-এর পরীক্ষা দিয়ে দিল, 11 থেকে 12-এ ওঠার পরীক্ষা, 12-এ উঠে গেল, তারপর হোয়াট এভার মে বি দ্য রিজন সে ডিসকন্টিনিউ করলো, ঠিক আছে, ডিসকন্টিনিউ করে আবার সে কাম ব্যাক করতে পারে, করে আলটিমেটলি 2030-এর মধ্যে তাকে পাস করতে হবে। ওকে, তার মানে 29-এ এসেও আমি আমার 12-এর পরীক্ষাটা দিতে পারি। তো সেটাই অ্যাকচুয়ালি, এটা অনেক সময় ক্ল্যারিটি থাকে না, সেই জন্যই আমি কোশ্চেনটা এটা একদম স্পেসিফিক বলে দিলাম। আমি মানে 4 বছর গ্যাপ দিয়েও করা যাবে স্টাডিটাকে কন্টিনিউ করতে, মানে 25-এ আমি ইয়েতে উঠলাম, 11 থেকে 12-এ উঠে গেলাম, এবার আমি তারপর ডিসকন্টিনিউ করে দিলাম, আবার আমি 29-এ আসলাম, এসে আমি আবার 12 স্টার্ট করলাম, করে আমি 29-এ আমি ফর্ম ফিল আপ করলাম এবং 30-তে পরীক্ষা দিলাম, দিয়ে বেরিয়ে গেলাম। এক্স্যাক্টলি ইন লাইন উইথ এনইপি। এক্স্যাক্টলি। ওকে, থ্যাংক ইউ। সেটা আমি অফিসিয়ালি বলবো না। আর কিছু যদি প্রশ্ন থাকে কারোর, ছাত্রছাত্রীদের থেকে প্রশ্ন আসলে খুব ভালো লাগতো, কারণ আমি ছাত্রছাত্রীদের সাথে ইন্টারঅ্যাক্ট করতে খুব ভালোবাসি। যাদবপুরে প্রচুর স্টুডেন্ট কন্ট্যাক্ট করতাম এবং সাংঘাতিক কিন্তু পপুলার ছিলাম একটা সময়। এখন অ্যাডমিনিস্ট্রেশনে আসাতে একটু স্টুডেন্টদের সাথে বিচ্ছিন্ন হয়ে গেছে। যখন টিচার ছিলাম আমি নিজে পার্টিকুলারলি ক্যারিয়ার কাউন্সেলিং প্রচুর করেছি পার্সোনালি, ইন পার্সন চালু আছে, অনেক জায়গায় আছে। স্যার বলছি একটা ছোট প্রশ্ন ছিল। অবশ্যই ছোট প্রশ্ন বলে কিছু হয় না, যে কোনো প্রশ্ন। যদি কোনো ছাত্র বা ছাত্রী ভুলবশত ওএমআর শিটে একটা উত্তরের জায়গায় যদি দুটো গোল করে ফেলে, তো সেক্ষেত্রে কি হতে পারে? এই ওএমআর ব্যাপারটা, ওএমআরে কিন্তু ভুলটা বাঞ্ছনীয় নয়। শোনো, আমি আবার বলছি, ধরা যাক কোয়েশ্চেন নাম্বার 3-এ কারেক্ট অ্যান্সার হওয়ার কথা এ, ঠিক আছে, অপশন এ, তাহলে এটাকে সার্কেল করার কথা। ইনিশিয়ালি তুমি হয়তো সিটাকে সার্কেল করেছো, পরে তোমার নিজেরও মনে হতে পারে, অথবা হল কালেকশন করেও মনে হতে পারে যে ওটা এ হবে, পরে আমি এ করলাম, সেটা কিন্তু তখন মুশকিলের ব্যাপার। নিয়ম অনুযায়ী ওটা হয় না, ঠিক আছে, ওটা কিন্তু করা যায় না। ওএমআর শিটে দুটো সার্কেল যদি থাকে ফিল আপ করা, তাহলে কিন্তু ওটা ক্যান্সেল হয়ে যাবে, মানে ওই প্রশ্নটা রং বলে ধরা হবে। এই জন্য আমি বারবার বলছি, স্কুলগুলোকে আমি প্রতিবার, অজস্র স্কুলের অনেক প্রোগ্রামেই যাই, স্কুলগুলোকে বারবার করে বলি ওএমআর শিটে কী করে ফিল আপ করতে হবে সেটা কিন্তু প্রপারলি ট্রেনিং দিতে হবে। দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। আরেকটা আছে অবশ্যই, হ্যাঁ, যে আপনি যেমন বললেন যে কোনো একটা ছাত্রের বায়োলজি সাবজেক্টটি 5th সাবজেক্ট হতে পারে তার পিসিএম ছাড়া, যে সায়েন্স স্ট্রিমে আছে,
এবার এক্ষেত্রে এমন হতে পারে যে সায়েন্স বাদ দিয়ে যে বাংলা ইংরাজি এই লিটারেচারের মধ্যে কোনো সাবজেক্ট কি ফিফথ সাবজেক্ট হিসেবে গণ্য করা যেতে পারে? এটা বলছি, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। আমাদের যে নতুন সিস্টেমে রয়েছে, কেউ হয়তো, আমি একদম পরিষ্কার এক্সাম্পল দিয়ে বলছি, কেউ বেঙ্গলি ইংলিশ নিল, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস নিল, বায়োলজি নিল। আমাদের যেটা রুলটা হচ্ছে বাংলা আর ইংলিশে পাস করতে হবে, শুধু পাস করতে হবে, ল্যাঙ্গুয়েজ পেপারটা পাস করতে হবে। কিন্তু পাস করার পর তারপর বেস্ট অফ 5 নেওয়া হবে আউট অফ 6। তাতে কিন্তু বাংলা বা ইংরেজি যে কোনো একটা যদি বাদও হয়ে যায় তাতে কোনো অসুবিধা নেই, ঠিক আছে? হয়তো কারোর হয়তো ইংলিশটা বাদ হয়ে গেল, ইংলিশটাতে সব থেকে কম নম্বর আছে আউট অফ 6, তাহলে বেঙ্গলি থাকলো, পিসিএম থাকলো, বায়োলজি থাকলো, দ্যাট ইজ অলওয়েজ পসিবল, ঠিক আছে? এনি ফার্দার কোয়েশ্চেন্স? স্যার একটা কোশ্চেন আছে, বলছি রিসেন্টলি 11 আর 12-এ যে এক্সামের ক্ষেত্রে ক্যালকুলেটরের ইউজটা আপনারা বন্ধ করেছিলেন, যে এক্সামে ইউজ করতে পারবেন। ক্যালকুলেটর নিয়ে বলছি, আমরা একটা নোটিফিকেশন দেব, সেটা হচ্ছে প্র্যাকটিক্যালি ক্যালকুলেটর অ্যালাউ করব। নোটিফিকেশনটা বেরোয়নি এখনো। প্র্যাকটিক্যালি ক্যালকুলেটর অ্যালাউ করা হবে বোথ ফর 11 প্র্যাকটিক্যাল অ্যাজ ওয়েল এজ ফর 12 প্র্যাকটিক্যাল, কিন্তু থিওরিতে কিন্তু ক্যালকুলেটর থাকবে না, কারণ যেহেতু সিবিএসইও কিন্তু ক্যালকুলেটর দেয় না, সিবিএসই কিন্তু ক্যালকুলেটর অ্যালাউ করে না। ফলে সিবিএসইতে যেহেতু ক্যালকুলেটর অ্যালাউ করা হয় না, আমরা এমনভাবেই প্রশ্ন সেট করব বা প্রশ্ন মানে কোয়েশ্চেন করতে গিয়ে, মানে ওই অ্যান্সার করতে গিয়ে যদি কোনো পার্টিকুলার, সে সাপোজ হয়তো sin 37.5 এই ভ্যালুটা লাগবে, আরবিটারি বললাম, তাহলে সেই ভ্যালুটা দিয়ে দেওয়া হবে কোয়েশ্চেন। স্যার ফিজিক্স আর কেমিস্ট্রিতে বেশ কিছু চ্যাপ্টার আছে, প্রচুর লাগে, বেশ কিছু জায়গায় লাগে, মানে পার্টিকুলার যেখানে হয়তো কমপ্লেক্স কিছু পার্টিকুলার সায়েন্টিফিক ফাংশন রয়েছে, ই টু দি পাওয়ার সামথিং, বা আমি একটু আগে বললাম sin 35.6, হ্যাঁ, লগ লাগতে পারে। তো এই ভ্যালুগুলো যেগুলো লাগবে আমরা সব দিয়ে দেবো, সাপ্লাই করে দেওয়া হবে সমস্ত। থিওরিতে ক্যালকুলেটর অ্যালাউ করছি না, কিন্তু প্র্যাকটিক্যালে করা হবে। প্র্যাকটিক্যালে কিন্তু আমরা ক্যালকুলেটর অ্যালাউ করব। একটা নোটিফিকেশন বেরোবে খুব শীঘ্রই। Any further question? স্যার আমার একটা কোয়েশ্চেন আছে, যদি ওয়েমার থেকে কালি বেরিয়ে যায় তাহলে কি কোনো প্রবলেম আছে? ওয়েমার থেকে যদি কালি বেরিয়ে যায়, কালি, হ্যাঁ, সার্কেলের বাইরে বেরিয়ে যায়, সার্কেলে ওটা যদি খুব ডিস্টিংক্ট থাকে, যে ওটা ইউনিক চয়েস, মানে ধরা যাক 4টে চয়েস আছে ABCD, তার মধ্যে তুমি সিতে তুমি সার্কেল করেছো কিন্তু সার্কেলের বাইরে বেরিয়ে গেছে, তাহলে কোনো সমস্যা হয় না। মানে ওটা ডিস্টিংক্ট থাকলেই হলো। ওটা তো মেশিন রিড করবে স্ক্যানার দিয়ে, ওটা যাতে ডিস্টিংক্ট বোঝা যায় যে অনলি অন সিঙ্গেল অপশনই তুমি দিয়েছো, মাল্টিপল নয়, ঠিক আছে? স্যার আজকেই পেপারে দেখছিলাম যে কিছু কিছু সাবজেক্টে 12-এ ওই চেঞ্জ হয়েছে, সিলেবাস চেঞ্জ হয়েছে, ওগুলো কি শুধু ওই কয়েকটা সাবজেক্ট হবে না অন্যগুলোতেও আপনাদের ভাবনা চিন্তা আছে? আর কিছু হবে না, শুধু কমাটা হতে পারে, কম্পিউটার অ্যাপ্লিকেশন, হ্যাঁ, বাংলা ইংরাজি এরকম, বাংলা ইংলিশ তো হয়েছে, হ্যাঁ, আর কোনো মাইনর চেঞ্জ করা হয়েছে, মাইনর চেঞ্জ করা হয়েছে, কালকেই নোটিফিকেশন বেরিয়েছে, কিছু কিছু যে নিউ সিস্টেমে কিছু সাবজেক্টের মাইনর চেঞ্জেস করা হয়েছে, বেসিক্যালি ফর দ্য ইন্টারেস্ট অফ দ্য স্টুডেন্টস, মানে স্টুডেন্টদের বেনিফিটের জন্যই সেটা করা হয়েছে। আর নতুন করে কিছু হবে না, শুধু কম্পিউটার অ্যাপ্লিকেশন করা হবে। কম্পিউটার অ্যাপ্লিকেশন যে সাবজেক্টটা, এটা বেসিক্যালি এটা ওপেন টু অল ছিল, মানে সায়েন্স, আর্টস, কমার্স, কিন্তু ওই সাবজেক্টটা একটু বেশি হেভি হয়ে গেছে। আগে আবার ওটা সাংঘাতিক লাইট ছিল, মানে ওটা সাবজেক্টই ছিল না, গোটাটাই গল্প ছিল, কিন্তু এখন আবার ওটা একটু হেভি হয়ে গেছে, ঠিক আছে, একটু বেশি হেভি হয়ে গেছে, হয়তো আর্টস আর কমার্সের স্টুডেন্টদের পক্ষে ওটাকে আবার একটু হালকা করতে হবে, স্যার ওইটা একটু কমাটা চেঞ্জ হবে। স্যার আমি একটা কোশ্চেন করছি, যে বিষয়টা হচ্ছে এইচএস স্ট্যান্ডার্ডের স্টুডেন্টদের জন্য ক্লাস 11-এ যখন একটা স্টুডেন্ট কেমিস্ট্রি পড়ে, তার শেষের দিকটা সেকেন্ড সেমিস্টারে আমরা কেমিস্ট্রির অর্গানিক কেমিস্ট্রিটা পড়াই, কিন্তু ওই স্টুডেন্টরা যখন ফার্স্ট সেমিস্টারে বায়োলজি পড়ছে, তখন আমরা দেখছি যে বায়োলজি টিচাররা ওনারা ওই মানে অর্গানিক কেমিস্ট্রি রিলেটেড কি বায়োকেমিস্ট্রি টপিকস পড়াতে, ন্যাচারালি স্টুডেন্টদের কিন্তু কনসেপ্ট থাকে না, বা ওরা নিজেরা পাজেলড হয়, ওরা উল্টে আমাদের কাছে যারা আমরা কেমিস্ট্রি পড়াই আমাদের শরণাপন্ন হন। তা আমার বক্তব্য হচ্ছে, আপনি যেহেতু আজকে আপনাকে পেয়েছি, তো এইরকম এই ব্যবধানটা কেন
মানে আপনারা কি একটু ভাবনা চিন্তা করবেন এইটা নিয়ে? এটা আপনার একটা স্পেসিফিক যে সাজেশন যেটা আপনি বললেন, হ্যাঁ, আমাকে একটু হোয়াটসঅ্যাপ করে পাঠাবেন তো নিশ্চয়ই আপনাদের অনেকের কাছেই আমার নাম্বার আছে, ফোন নাম্বার, খুব একটা সিক্রেট কিছু নয় আমার নাম্বারটা, তো সে আমার নাম্বারে একটু হোয়াটসঅ্যাপ করে পাঠাবেন। আপনি যেটা বললেন একটু পরিষ্কার করে সুন্দর করে লিখে পাঠাবেন। এটা আপনি ভালোই বলেছেন যে অর্গানিক কেমিস্ট্রিটা পরে পড়ানো হচ্ছে, কিন্তু বায়োলজিতে শুরুর দিকে যেহেতু বায়োমলিকুলসগুলো আছে অনেক কিছু, তো সেগুলো তো বেশিরভাগ বায়োমলিকুলস মানে সবই অর্গানিক মলিকুলস, তো সেগুলো হয়তো পড়াতে হচ্ছে সেখানে, মানে বেসিক্যালি বেনজিন রিং রয়েছে, সবই রয়েছে, হয়তো অন্যান্য অনেক কিছুই রয়েছে, তো এই ব্যাপারগুলো হয়তো ঠিক আছে, পয়েন্ট নোটেড। আপনি একটু লিখে পাঠাবেন আমাকে। এনি ফার্দার কোয়েশ্চেন? হ্যালো স্যার, সবার আগে আপনার প্রতি প্রণাম, প্রীতি ও শুভেচ্ছা জানাই। আর দ্বিতীয়ত একটা জিনিস আমাদের ভালো লেগেছে, যেটা আমরা যখন ক্লাস 11-12-এ পড়তাম বায়োলজি নিয়ে, তখন দেখতাম একটা গতানুগতিক পথে আমরা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি লাইনটা হাঁটতাম। সেটার থেকে অনেকটাই ভালো লেগেছে যে বর্তমানে আপনার তত্ত্বাবধানে উচ্চ মাধ্যমিকের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে যে প্রজেক্ট বা যে পড়াশোনার যে রীতি ধ্যান ধারণা, সেটার সঙ্গে সিবিএসসি আইসিএসসি বোর্ডের খুব মিল দেখতে পাচ্ছি। এবং আমার মনে হয়েছে আপনার হাতে যে জিনিসটা তৈরি হয়েছে তার দ্বারা ভবিষ্যতে সাবজেক্টটাকে অ্যাপ্লাইয়ের মাধ্যমে বিভিন্ন বড় বড় জায়গায় ছেলেমেয়েরা পৌঁছতে পারবে। এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। নমস্কার। থ্যাংক ইউ। এটা একটা জাস্ট বলি, এখন আমাদের যেটা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথসের যে সিলেবাস আছে ইনক্লুডিং বায়োলজি, তার সাথে ন্যাশনাল লেভেল বোর্ডের, সেটা সিবিএসসি ধরি বা আইসিএসসি ধরি, মানে সিআইসি ধরি, কোনো ডিফারেন্স নেই, কিন্তু প্র্যাকটিক্যালি সমান, বরঞ্চ তাদের থেকে কিছু কিছু জায়গায় আমরা একটু অ্যাডভান্স রয়েছি। কেমিস্ট্রি যারা সাবজেক্ট আছেন, হয়তো যারা পড়ান যারা 11-12 বা ফিজিক্সেও কিছু কিছু জায়গায় আমরা অ্যাডভান্স রয়েছি, কিছু কিছু জায়গায় আমরা এগিয়ে আছি, বরঞ্চ সিবিএসসি থেকে আমরা এনসিইআরটি মানে যেই মেন্সের সিলেবাসে প্রায় কাছাকাছি আছে। ফলে সেদিক থেকে কোনো অসুবিধা হওয়ার কথা না। আমি চাইছিলামই আমাদের ছাত্রছাত্রীরা কোনো ন্যাশনাল লেভেল কম্পিটিটিভ পরীক্ষায় যেন কোনোভাবে পিছিয়ে না থাকে। ফলে আমি নিজে যেহেতু সায়েন্সের স্টুডেন্ট, ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট আরও মোর স্পেসিফিক্যালি, ফলে সেই দিকে আমি স্পেসিফিক্যালি আমার ইন্টেনশন ছিল যাতে এটা পুরোপুরি অ্যাট পার্ট থাকে, সেই জায়গাতে যাতে কোনো রকম পিছিয়ে না থাকি আমরা। বাকি ঠিক আছে, হিউম্যানিটিস সাবজেক্টে তো রিজিনাল ফ্লেভার থাকবেই, মানে থাকাটাই বাঞ্ছনীয়, কিন্তু সায়েন্সের ক্ষেত্রে ডেফিনেটলি একটা ন্যাশনাল প্যারিটি থাকা দরকার। আর কোনো কোয়েশ্চেন? ইনফ্যাক্ট আমি চাইছি, আমি যার জন্য ইংলিশ মিডিয়ামটাকেও পার্টিকুলারলি খুব প্রমোট করছি, এই যে আমাদের মধ্যে অনেকে, আমাদের মতো ঘরের অনেকের আজকাল খুব টেন্ডেন্সি হয়েছে যে আমরা আমাদের ছেলেমেয়েদের সবাই সিবিএসসি বোর্ডে পড়াচ্ছি, সেই জিনিসটার থেকে আমরা যাতে পিছিয়ে আসতে পারি, আবার যাতে WBC HSC, আমি নিজে পার্টিকুলারলি উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট, একদম বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, সেখান থেকে পরে সেন্ট জেভিয়ার্স গিয়ে তারপর আমি তো আরও হায়ার স্টাডিজ করে IIT কানপুর গেছি, অনেক বিদেশে বহু জায়গাতে গেছি, অজস্র দেশে, কিন্তু সেটা কিন্তু সম্ভব, এই জায়গাটা কিন্তু সম্ভব, শুধুমাত্র প্রপার ডিরেকশন এবং প্রপার মোটিভেশনগুলো দরকার, যেটা শিক্ষক শিক্ষিকাদের দিক থেকেও দরকার, ছাত্রছাত্রীদের দিক থেকেও এবং গার্জিয়ানের দিক থেকেও, সেটা কিন্তু হাইলি পসিবল। ঠিক আছে, অনেকে মনে করেন যে সিবিএসসি বোর্ডে পড়লে বোধহয় আমার ছেলে বা মেয়ে অনেক বেটার পারফর্ম করবে, দ্যাট ইজ কমপ্লিটলি রং। স্যার, হ্যাঁ বলুন। আমি একটু বলছি কিছু শুনতে পাচ্ছি, হঠাৎ হিস্ট্রির সাথে একটা মরফোলজি যোগ করে পড়া যাবে এরপর থেকে, তারপরে বাংলা ইংরেজিটা আপনি বলছেন কম্পালসারি হবে, ওটা পাস মার্কস থাকবে উচ্চ মাধ্যমিকে। এই যে হিস্ট্রি বা কোনো আর্টসের সাবজেক্টের সঙ্গে সায়েন্সের সাবজেক্ট একটা মিলিঝুলি কি হবে কি, এটা একটু বলুন। বুঝলাম না ঠিক, আমি আরেকবার বলুন। স্যার উনি বলতে চাইছেন যে কেউ হয়তো হিস্ট্রি নিল, হ্যাঁ, তার সঙ্গে সায়েন্স কোনো সাবজেক্ট হলো, এরকম মিলিঝুলি সাবজেক্ট নিয়ে কি কোনো মানে একসঙ্গে পাস করা যাবে? দেখুন, কিছু কিছু ক্ষেত্রে সম্ভব, এটা আমরা সেট 1 সেট 2 সেট 3 একটা ডিভিশন করা আছে, আপনারা সমস্ত ছাত্রছাত্রীরাও তোমরাও জানো, যারা শিক্ষক শিক্ষিকা তারা আপনারাও জানেন যে সেট 1 সেট 2 সেট 3 বলে একটা কিন্তু বাস্কেট করা আছে। সেট 1টা বেসিক্যালি ইন্টেন্ডেড ফর সায়েন্স, সেট 2 হচ্ছে কমার্স, সেট 3 হচ্ছে আর্টস বা হিউম্যানিটিস। এবার তার মধ্যে কিছু কিছু কম্বিনেশন সম্ভব, যে কম্বিনেশনগুলো একটুখানি মিক্স টাইপের কম্বিনেশন। সে সাপোজ আজকে যদি কেউ কমা নেয় বা অ্যাপ্লিকেশন অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নেয়, তার সাথে জিওগ্রাফি নিল, হ্যাঁ, তার সাথে হয়তো অন্যান্য কিছু আরও সাবজেক্ট নিল,
তাহলে সেটাকে আমি কি বলবো? সেটা ডেফিনেটলি সায়েন্সের একটা ফ্লেভার থাকছে টু সাম এক্সটেন্ট। জিওগ্রাফি কিন্তু বহু জায়গাতে সায়েন্স হিসেবে ট্রিটেড হয়, আমাদের এখানে আমরা জেনারেলি এটাকে আর্টস হিসেবে বলি, কিন্তু জিওগ্রাফির মধ্যে কিন্তু যথেষ্ট ম্যাথামেটিক্স আছে। ফলে জিওগ্রাফি বহু জায়গাতেই কিন্তু সায়েন্স হিসেবে ট্রিটেড হয়, এবং বহু জায়গাতে কিন্তু এটা বিএসসি বা এমএসসি ডিগ্রি দেওয়া হয়, মানে ব্যাচেলর অফ সায়েন্স, মাস্টার অফ সায়েন্স ডিগ্রি দেওয়া হয়। ফলে এই জাতীয় কোর্সগুলো সম্বন্ধে ওইভাবে একটু মানে অনেকটা ইন্টারডিসিপ্লিনারি টাইপের নেচার হয়ে যায়, ওইভাবে হয়তো খুব স্পেসিফিকভাবে আমরা আর্টস বলতে পারবো না, সায়েন্সেরও কিন্তু তার সাথে ফ্লেভার থাকছে। ইট ইজ পসিবল। এখন এটা প্রেজেন্ট ডেতে অনেকটা রেকমেন্ডেডও। এখন নতুন যে কনসেপ্ট, আমেরিকাতে তো সাংঘাতিকভাবেই জাস্ট হচ্ছে রেকমেন্ডেড। হায়ার এডুকেশনে মেজর থাকতে পারে, ফিজিক্সে কেউ মেজর পড়ছে, আবার মিউজিকে সে মাইনর করছে, দ্যাট ইজ হাইলি পসিবল। ওখানে কমপ্লিটলি মেজর মাইনর কনসেপ্ট হিসেবে রয়েছে। এটা যে বিদেশে তো ভীষণভাবেই রয়েছে, যেটা এখন নিউ এডুকেশন পলিসিতেও এখন সেটা রেকমেন্ডেড আর কি। এনি ফার্দার কোয়েশ্চেন? নতুন সিস্টেম, নতুন সাবজেক্ট সম্বন্ধে যদি কারো কিছু বক্তব্য থাকে তাহলে ভালোই লাগবে। কারো কিছু কোনো জিজ্ঞাসা নতুন সিস্টেম, নতুন সাবজেক্ট, সেমিস্টার সিস্টেম ইত্যাদি নিয়ে? স্যার বলছি, সাবজেক্ট চয়েস নিয়ে যখন প্রশ্ন উঠলো, আমি একটা প্রশ্ন করতে পারি? অবশ্যই। যদি আমি কেমিস্ট্রি নিয়ে পড়তে চাই, তাহলে আমার সাথে আমার কেমিস্ট্রির পাশে কি ফিজিক্স আর ম্যাথ এই দুটো কি থাকা কি অবশ্যই জরুরি? একদমই দরকার নয়, ওখানে অপশন দেওয়া আছে। তুমি যদি দেখো, তুমি যদি ওই পার্টিকুলার সেটগুলো দাও, ওখানে পরিষ্কার লেখা আছে, আমাদের ওয়েবসাইটে সেটা খুব পরিষ্কার লেখা আছে যে কেমিস্ট্রি নিতে গেলে যে তার সাথে ফিজিক্স এবং ম্যাথামেটিক্স থাকতেই হবে ম্যান্ডেটরিলি, তার কিন্তু কোথাও কোনো কম্পালশন নেই। কিন্তু পরবর্তী গ্রাজুয়েশনের সময় এতে আমার কোনো সমস্যা হবে না তো? সেইটা এখন একটা ইম্পর্টেন্ট ইস্যু। এই জায়গাতে তোমাকে এই জন্যই বলি, এই জন্যই আমি শুরুতে আমার ইন্ট্রোডাকশনের সময় বলেছিলাম কেরিয়ার কাউন্সেলিংটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ, যে আমি ভবিষ্যতে কি করতে চাই। ভবিষ্যতে কি করতে চাই সেটা হচ্ছে সাংঘাতিক গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে যদি আমি একটা স্পেসিফিক লাইনে যেতে চাই, তাহলে তার প্রিরিকুইসাইট কি সেইটা দেখে কিন্তু আমাকে উচ্চ মাধ্যমিকে পড়তে হবে। উচ্চ মাধ্যমিকটাকে এই কারণে এত গুরুত্ব দেওয়া হয়, কারণ এটা হচ্ছে গেটওয়ে টু হায়ার এডুকেশন। হায়ার এডুকেশন এটাই হচ্ছে গেটওয়ে। উচ্চ মাধ্যমিক থেকেই আমি হায়ার সেকেন্ডারি থেকেই আমি হায়ার এডুকেশনে যাচ্ছি। ফলে সেই জন্যে আমি পরবর্তী আমার টার্গেটটা কি লাইফে সেটাকে কিন্তু ফিক্স করতে হবে। সেটা কিন্তু ক্যারিয়ার কাউন্সেলিংটা আমি যার জন্য ভীষণভাবে গুরুত্ব দেই, কিন্তু আমাদের এখানে খুব স্ট্রাকচার্ড ওয়েতে ক্যারিয়ার কাউন্সেলিং কোথাও হয় না, মানে আমাদের দেশেই কোথাও হয় না। ফলে সেই জায়গাতে দাঁড়িয়ে তুমি আগে ঠিক করতে হবে যে তোমার ফিউচারে তুমি কি করবে, হোয়াট ইজ ইয়োর অবজেক্টিভ ইন ইয়োর লাইফ, এবং তোমাকে নিজেকে আইডেন্টিফাই করতে হবে তোমার স্ট্রেংথ কি, তোমার ভালো লাগা কি। তার উপর ভিত্তি করে এই দুটো সামঞ্জস্য থাকতে হবে, মানে তোমার ভালো লাগা কি, তোমার স্ট্রেংথ কি, আর তার সাথে তুমি কি হতে চাও, তার উপর ভিত্তি করে এই দুটোর মধ্যে প্রপার সামঞ্জস্য রেখে এবার তোমাকে প্রপার সাবজেক্টগুলো চুজ করতে হবে। ফলে ভবিষ্যতে কি হতে চাও সেটা যদি ঠিক না করো, তাহলে কেমিস্ট্রি নিলে তার সাথে অন্যান্য কিছু সাবজেক্ট নিলে তাহলে সেটা কতটা ফলপ্রসূ হবে সেটা অনেক সময় কিন্তু কোয়েশ্চেন। কারণ অনেক জায়গাতেই গ্র্যাজুয়েশন বা অন্যান্য জায়গাতে কিন্তু প্রি রিকুইসাইট থাকে যে এটা আমাকে থাকতে হবে অ্যাট দি লেভেল অফ হায়ার সেকেন্ডারি, বা মানে যেটাকে সিনিয়র সেকেন্ডারি বলা হয়। আমি এখন 10-এ পড়ি, কিন্তু আমার কেমিস্ট্রি সাবজেক্টটা খুব ভালো লাগে, ভীষণই ভালো, খুব ভালো লাগে কেমিস্ট্রি সাবজেক্টটা আমার। তো আমি কেমিস্ট্রি নিয়ে রিসার্চ করতে চাই, মানে এই সাবজেক্টটা পড়ে কোনো চাকরি বাকরি বা এইসব আমার পছন্দ হয় না। আমি ওই সাবজেক্টটা নিয়ে রিসার্চ করে ওই সাবজেক্টটা নিয়ে কিছু, ওই সাবজেক্টের যে কেমিস্ট্রি অনেক ত্রুটি আছে যেগুলোকে আমি যদি সংশোধন করি বা সেইগুলো নিয়ে আলোচনা করি। ভীষণই ভালো লাগলো, কেমিস্ট্রি ভালো লাগে। কেমিস্ট্রি মানে ভীষণই ভালো সাবজেক্ট, খুবই ইন্টারেস্টিং সাবজেক্ট। কেমিস্ট্রি অনেকগুলো পার্ট আছে, 4টে পার্ট আছে, ইনঅর্গানিক কেমিস্ট্রি, অর্গানিক কেমিস্ট্রি, ফিজিক্যাল কেমিস্ট্রি আর একটা অ্যানালিটিক্যাল কেমিস্ট্রি। আমার নিজের সাবজেক্ট কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, কিন্তু কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের সাথে কেমিস্ট্রি খুব একটা সম্পর্ক কিন্তু নেই, বাট স্টিল তাও আমি ঠিক আছে তোমাকে বলবো ডেফিনেটলি খুবই ভালো। কেমিস্ট্রি খুব ভালো লাগে, এটা ভীষণই ভালো। কেমিস্ট্রি নিয়ে তুমি রিসার্চ করতে চাও, দ্যাটস ভেরি গুড, খুবই ভালো। কিন্তু তার জন্য তোমাকে কিন্তু অন্যান্য সায়েন্স সাবজেক্টও কিন্তু কিছুটা পড়তেই হবে। আমি একদম ফিজিক্স পড়বো না, ম্যাথামেটিক্স পড়বো না, শুধু কেমিস্ট্রি পড়বো সেটা কিন্তু হবে না, মানে তোমাকে কিছুটা পড়তেই হবে। তারপর তোমার যেটা ভালো লাগে সেটাকে নিয়ে তুমি হায়ার স্টাডিজ করতে পারো, আরও ইনকালকেট করতে পারো, নিজের জ্ঞানার্জন করতে পারো, রিসার্চ করতে পারো।
কিন্তু তার সাথে তোমাকে কিন্তু বেসিক কিছু যে সাবজেক্টগুলো অ্যাসোসিয়েটেড ফিজিক্স বা পার্টিকুলারলি ম্যাথামেটিক্স সেটা কিন্তু রাখতেই হবে, না হলে কিন্তু পরে তুমি যদি বিএসসি কেমিস্ট্রি অনার্স পড়তে চাও, হ্যাঁ, বা যে কোনো ভালো জায়গাতে যেগুলো তুমি রিসার্চ ইনস্টিটিউট, পরে তুমি এমএসসি করলে বা পিএইচডি করলে, পিএইচডি করার জন্য কোনো আইআইটিতে যেতে পারো, কোনো রেপুটেড ইউনিভার্সিটিতে যেতে পারো, বা টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ, এই জাতীয় যেগুলো সব রিসার্চ অর্গানাইজেশন আছে সেখানে তুমি যেতে চাও, বা সিএসআইআর ল্যাবগুলোতে তুমি যদি যেতে চাও রিসার্চের জন্যে, তার জন্য একটা বেঞ্চমার্ক তো আগে তো অতিক্রম করতে হবে। সেই অতিক্রম করতে গেলে কিন্তু তখন কিন্তু ওই জায়গাতে কিন্তু তোমাকে অন্যান্য সায়েন্স সাবজেক্টও কিন্তু একটা বেসিক নলেজ অন্তত থাকা দরকার। ঠিক আছে, আর কোনো কোয়েশ্চেন? বলো। হ্যালো স্যার, বলো বলো। এত সুন্দর একটা আমাদের জন্য আমি একটু ইন্টারঅ্যাক্টিভ সেশনই চাইছিলাম যে তোমরা জাস্ট আমার সাথে মানে প্রশ্ন করো, এটা ডিসকাশন ভিত্তিক হওয়াই ভালো। শুরুতে কিছুটা এই জন্য আমি বলেও নিলাম, তারপর আমি চাইছিলাম একটু ইন্টারঅ্যাক্টিভ হোক। বলো স্যার। আমরা তো এই সেমিস্টার সিস্টেমে নতুন, তো আমাদের কাছে পরীক্ষার কোশ্চেনটা কীরকম হবে সেই নিয়ে শুধু আমাদের মধ্যে না, স্কুলের স্যার ম্যামদের মধ্যেও অনেক দ্বিধাদ্বন্দ্ব আছে। সেটা আমরা কিভাবে ওভারকাম করব? আমাদের যদি কোনো স্যাম্পল বোর্ডস থেকে দেওয়া হতো। স্যাম্পল তো দেওয়া হয়েছে, স্যাম্পল আছে তো, স্যাম্পল আছে, স্যাম্পল তোমার স্কুলে আছে। তুমি কনসার্ন মাস্টারমশাইদের জিজ্ঞেস করো, তাদের সাথে কথা বলো। স্যাম্পল কোয়েশ্চেন পেপার প্রত্যেকটা সাবজেক্টের ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার আমরা কিন্তু দিয়ে দিয়েছি। আমরা সেগুলো পাবলিশ করেছি এবং প্রয়োজন মতো আমরা আরও কিছু স্যাম্পল প্রশ্ন দেব বিফোর থার্ড সেমিস্টার, কারণ থার্ড সেমিস্টারটা তো গুরুত্বপূর্ণ। থার্ড এবং ফোর্থ সেমিস্টারের আগে আরও কিছু স্যাম্পল প্রশ্ন আমরা দেব, সেটা ওয়েবসাইটে আপলোড করে দেবো আমরা। কিন্তু অলরেডি কিন্তু আমরা ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ চারটে সেমিস্টারেই প্রত্যেকটা সাবজেক্টের জন্য কিন্তু প্রশ্ন দিয়ে দিয়েছি। সেগুলো খুব সীমিত, তো আমাদের আরো বেশি প্রশ্ন দরকার, তাই তো? টেস্ট পেপার টাইপের কিছু। টেস্ট পেপারটা তখন বেরোতে পারে যখন একটা রানিং কোর্স থাকে। টেস্ট পেপারসে কি থাকে? টেস্ট পেপারসে হচ্ছে বিভিন্ন স্কুলের টেস্টের প্রশ্নগুলো থাকে। প্রথমত নতুন সিস্টেমে তো টেস্ট এক্সামই থাকছে না, তোমরা যখন পরীক্ষা দেবে টেস্ট পরীক্ষাই থাকবে না, শুধু ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার, এই চারটে সেমিস্টার হবে। এবং তখন এটা টেস্ট পেপার তখন বেরোতে পারে যখন একটা কম্পাইলেশন হয়। বেসিক্যালি যেটা মাধ্যমিকে টেস্ট পেপার বেরোয় সেটা হচ্ছে বেসিক্যালি কম্পাইলেশন অফ দ্য ডিফারেন্ট টেস্ট কোয়েশ্চেন্সগুলো থাকে। আমাদের সময় টেস্ট পেপারস আমরা রেফার করতাম। তবে হ্যাঁ, তুমি যেটা বলেছো দ্যাট ইজ ওয়েল টেকেন। ডেফিনেটলি আমরা আরও কিছু স্যাম্পল প্রশ্ন আমরা ডেফিনেটলি আপলোড করে দেবো বিফোর থার্ড সেমিস্টার, মাচ বিফোর দ্য থার্ড সেমিস্টার। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, যাতে কোনো তোমাদের সমস্যা না হয়। ওকে, থ্যাংক ইউ স্যার। আমার একটা কোশ্চেন ছিল যে অবশ্যই বায়োলজি নিলে তার সঙ্গে ফিজিক্স কেমিস্ট্রি ছাড়া মানে সায়েন্সের অন্তর্গত কোনো সাবজেক্ট ছাড়া আর অন্য কোনো সাবজেক্ট কি নেওয়া যাবে? হ্যাঁ, নেওয়া যায় তো। মানে তুমি যদি সেট ওয়ানটা দেখো, কলেজে গিয়ে কোনো সমস্যা হতে পারে? হ্যাঁ, মানে বায়োলজির সাথে যদি আমি ফিজিক্স কেমিস্ট্রি না নিয়ে অন্য কোনো সাবজেক্ট নেই, কোনো আর্টসের কিংবা অন্য কোনো সাবজেক্ট, মানে সেটা নিয়ে বায়োলজিতে আর্টসেও আছে এখন। হ্যাঁ, কিন্তু এটা নিয়ে কি মানে সেট 3 তে কিন্তু বায়োলজি কিন্তু ইনক্লুডেড। সেট 3 যেটা, হ্যাঁ আসলে সেটগুলো সম্বন্ধে ওদের অতটা আইডিয়া নেই। তোমরা বেস্ট হয় আমাদের ওয়েবসাইটে কিন্তু রয়েছে, খুব পরিষ্কার রয়েছে সেট 1, সেট 2, সেট 3। আবার বলছি, সেট 1 হচ্ছে সায়েন্স, সেট 2 হচ্ছে কমার্স, সেট 3 হচ্ছে আর্টস। ঠিক আছে, বলে আর্টসে সেট 3 তে কিন্তু বায়োলজি রয়েছে, বলে সেট 3 তেও বায়োলজি আছে, সেট 1এও বায়োলজি আছে। সেট 2 তে বোধহয় বায়োলজিটা আমরা রাখিনি, অ্যাজ ফার এজ আই ক্যান রিমেম্বার। সেট 2 মানে কমার্স, কমার্সে বায়োলজি রাখা হয়নি, মোস্ট লাইকলি নেই সেট 2 তে। তো সেট 1 আর সেট 3 তে রয়েছে, বলে সেট 3 তে তুমি বায়োলজির সাথে তুমি সেট 3 অন্য যে কোনো সাবজেক্ট তুমি নিতে পারো, আর্টসে এনি সাবজেক্ট অ্যাজ পার ইয়োর চয়েস। এর জন্য কি আমার মানে মেডিকেল কলেজে গিয়ে কোনো সমস্যা হতে পারে? মানে আমার কি পড়বে তার উপর ডিপেন্ড করছে। তুমি যদি নার্সিং এ কোর্স পড়ো,
নার্সিং টার্সিং এই জাতীয় জিনিস, তাহলে কোনো সমস্যা হবে না। কিন্তু তুমি যদি ডাক্তারি পড়তে চাও, মানে তোমার যদি নিট দেওয়ার যদি কোনো মানে ইচ্ছে থাকে, নেট পরীক্ষা, তাহলে কিন্তু তোমাকে কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি রাখতে হবে। কারণ নিট পরীক্ষা কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির উপর হয়, ম্যাথসটা দরকার হয় না, কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি কিন্তু থাকা দরকার, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নিট পরীক্ষার জন্যে। কিন্তু যদি নার্সিং বা এই জাতীয় কিছু ইচ্ছু থাকে, মানে হেলথ কেয়ার লাইনে, তাহলে কিন্তু শুধু বায়োলজি থাকলেই হবে, আর কিছু লাগে না। থ্যাংক ইউ স্যার। আর যদি কারো কোনো কোয়ারি থাকে, হ্যাঁ শিওর, ওটা মানে মাইক্রোফোনটা একটু মুখের কাছে নিয়ে কথা বলো। মানে আমি এটা সমালোচনা করার জন্য বলছি না, তবে এটা কৌতূহল থেকে জিজ্ঞাসা করছি যে মানে বিজ্ঞানে যে হ্যাঁ, ধরুন একজন ছাত্র যিনি যে সায়েন্সে এখন পড়ছে, এবার কারো কারো ধরুন যে সমস্ত এন্ট্রান্স পরীক্ষা থাকে, সেটা মেডিকেল হোক বা ইঞ্জিনিয়ারিং পরীক্ষা, তো তাতে আমাদের যে সিলেবাস আর অন্য যে সমস্ত যে সিলেবাস আছে, মানে পুরো ভারতবর্ষে এটা রয়েছে যে এনসিইআরটি বেস যে সিলেবাস, যে সিলেবাস অনুযায়ী পুরো ভারতবর্ষ জুড়ে এই সমস্ত এন্ট্রান্সগুলো কন্ডাক্ট করা হয়, তো তাদের সেই সিলেবাসের সাপেক্ষে আমাদের সিলেবাসের যে অসাম্যতা, সেই অসাম্যতা এখন নেই সায়েন্সে। না ধরুন এমন অনেক কিছু আমাদের পড়তে হয়, এগুলো সেই ওখানে মানে অন্য বোর্ডে দরকার হয় না। এনসিইআরটি সিলেবাসের সাথে আমাদের সিলেবাস কিন্তু পুরোপুরি সিমিলারিটি আছে। কোনো ডিফারেন্স যদি থাকে, আমি বলবো তুমি হোক বা কোনো সায়েন্সের টিচার যদি থাকেন, আপনারা সেই ডিফারেন্সটা পয়েন্ট আউট করুন, ডেফিনেটলি উইল অ্যাড্রেস দোজ ইস্যু। কারণ আমি নিজে দেখেছিলাম, অ্যাপারেন্টলি মনে হয়েছিল, এখন আমি তো নিজে অতটা প্রত্যেকটা সাবজেক্ট তো অতটা ডিপে ঢোকা সম্ভব না, অ্যাডমিনিস্ট্রেশনে থাকলে অতটা সময় থাকে না। ফলে তোমাদের যদি মনে হয় যে কোনো ডিফারেন্স আছে এনসিইআরটি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথসের সাথে বা বায়োলজির সাথে, আমাদের WBCHSCর ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস বায়োলজি কোনো ডিফারেন্স আছে, সেটা যদি পয়েন্ট আউট করা হয়, দ্যাট উড বি নাইস। স্যার কেমিস্ট্রিতে ডিফারেন্স আছে, 5খানা চ্যাপ্টার বেশি আছে। কাদের বেশি আছে? আমাদের বেঙ্গলি মিডিয়াম। আমাদের বেশি আছে, আমাদের বেশি। আমাদের কেমিস্ট্রি সিলেবাসটা পুরো জেই মেন। আমি তো সেটাই শুরুতে বললাম যে আমাদের কিছু কিছু জায়গায় জেই মেন্স লেভেলে আছে, এটা পার্টিকুলারলি কেমিস্ট্রিতে কিন্তু জেই মেন্স লেভেলে রয়েছে, যেই মানে মানে একদম সেই লেভেলে রয়েছে পুরো। নিটের সিলেবাসে অনেক বেশি, জেই মেন্স না, আপনি মানে অ্যাকচুয়ালি জেই অ্যাডভান্স লেভেলে রয়েছে। কিন্তু নিটের সিলেবাসে যদি বিচার করা যায়, আমাদের কেমিস্ট্রি ফিজিক্সে অনেক বেশি পড়তে হচ্ছে। হ্যাঁ, আমাদের একটু বেশি আছে বরঞ্চ এনসিইআরটি থেকে। মানে ওর কথাটি শুনে মনে হয়েছিল আমরা একটু এনসিইআরটি থেকে পিছিয়ে আছি। না না, পিছিয়ে নেই, কিন্তু আমরা বেশি, আমরা একটু এগিয়ে আছি, মানে 12এই 5খানা চ্যাপ্টার বেশি। এক্স্যাক্টলি, সেটা আপনারা একটু পয়েন্ট আউট করবেন, আমরা একটু মাইনর রিভিশনস যে কোনো সময়, এবং কিছু চ্যাপ্টার না হলেও চলে, এরকমও আছে। আপনারা এটা তো সবসময় ফিডব্যাক আমি অলওয়েজ ওয়েলকাম করছি। সাবজেক্ট টিচার যারা রয়েছেন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস বায়োলজি, তারা সাবজেক্ট টিচাররা আমাদের কাছে ফিডব্যাক দেবেন। আমার মোবাইল নাম্বার অলওয়েজ দেওয়া রয়েছে, তাতে হোয়াটসঅ্যাপ রয়েছে, ইমেল অ্যাড্রেস রয়েছে president@wbchc.org, তাতে পাঠাতে পারেন। যে কোনো সময় যে কোনো ফিডব্যাক অলওয়েজ ওয়েলকাম। ওকে, থ্যাংক ইউ। এখনও যে এই যে চেঞ্জটা হলো, গতকাল যে সামান্য পরিবর্তনটা হয়েছে, সেটা কিন্তু ফিডব্যাকের উপর ভিত্তি করেই হয়েছে। স্যার, আমি জিজ্ঞাসা করছিলাম, যখন আমরা 11-এ কোনো সাবজেক্ট সিলেক্ট করব, সেটা কি আমরা কাস্টমাইজ করতে পারবো নাকি সেট ওয়াইজ সিলেক্ট করতে হবে? না না, এটা কাস্টমাইজ তো করাই যাবে উইদিন দ্যাট সেট। আচ্ছা, মানে সেট 1-এর কম্বিনেশনের সাথে আমি সেট 2-র কোনো কম্বিনেশন রাখতে পারবো না, কিন্তু উইদিন সেট 1 আমি যদি সায়েন্স নেই, সেট 1টা মানে আমরা অফিসিয়ালি সায়েন্স বলি না, বাট ইট ইজ ইমপ্লাইড দ্যাট সেট 1 করেসপন্ডস টু সায়েন্স। তো সেই সেট 1-এর মধ্যে আমি যে কোনো সাবজেক্টের সাথে যে কোনো সাবজেক্টই রাখতে পারি, আদার যদি না সেটা মেনশন করা থাকে দিস অর দিস অর দিস, কিছু কিছু ক্ষেত্রে সেটা মেনশন আছে। বলে সেটটা যদি তোমরা ভালো করে দেখো, তাহলেই কিন্তু সেটা একদম ক্লিয়ার হবে। সেটটা কিন্তু আমাদের ওয়েবসাইটে পরিষ্কার দেওয়া রয়েছে। মানে উইদিন সেট 1 ইউ ক্যান চেঞ্জ, মানে ইউ ক্যান টেক এনি সাবজেক্ট উইদিন দ্য সেট 1 বাস্কেট। মানে এগুলো একটা বাস্কেট কনসেপ্ট, মডার্ন যেটা কনসেপ্ট, সেই বাস্কেট কনসেপ্ট অনুযায়ী করা হয়েছে। সেট 1 একটা বাস্কেট, ইউ ক্যান চুজ এনি সাবজেক্ট আউট অফ দ্যাট বাস্কেট। ঠিক আছে?
আই হোপ সবারই বোধহয় প্রশ্ন মোটামুটি আর কিছু নেই। স্যার, আমার প্রশ্ন হচ্ছে যে যদি কারোর ইউপিএসসি অ্যাসপিরেন্ট হয় তাহলে একটা কথা প্রায় শোনা যায় যে 11-12-এ তার আর্টস নিয়ে পড়লে সেটা তার ভবিষ্যতে সুবিধা হবে। এই কথাটা কতটা সত্য? মানে একদমই ভুল, একদমই ভুল। কারণ ইউপিএসসি পরীক্ষার সাথে যাদের আইএস, আইপিএস, অথবা আমি এখানে ধরলাম হয়তো মানে স্টেট লেভেলে আমি ডাব্লিউবিসিএসও ধরতে পারি, যারা বিসিএস এক্সিকিউটিভ যারা হতে চান, তাদের সাথে আর্টস নিয়ে পড়লে সুবিধা হবে, একদমই কথাটা ভুল। বরঞ্চ আমি অন্তত প্রচুর আইএস বা আইপিএস অফিসার জানি যারা কিন্তু ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড, এবং কোইন্সিডেন্টালি আমাদের বর্তমানে এডুকেশনের যিনি প্রিন্সিপাল সেক্রেটারি আইএস, তিনি আইআইটি কানপুরের ইঞ্জিনিয়ার, আইআইটি কানপুর থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন, এবং প্রিভিয়াস যিনি প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন কোইন্সিডেন্টালি তিনিও আইআইটি কানপুরের আর কি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট। ফলে ইঞ্জিনিয়ারিং মানে কি বেসিক্যালি সায়েন্স ব্যাকগ্রাউন্ড। ফলে এটা একদমই ভুল তথ্য যে আর্টস নিয়ে পড়লে সুবিধা হবে। বরঞ্চ কিছু কিছু ক্ষেত্রে যারা সায়েন্স নিয়ে পড়ে বা যারা ইঞ্জিনিয়ারিং ক্র্যাক করে, কারণ তাদেরকে অনেক কম্পিটিটিভ একটা মাইন্ডের মধ্যে দিয়ে যেতে হয়, প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়। যারা ইঞ্জিনিয়ারিং ক্র্যাক করে, বিশেষ করে সেটা ডাব্লিউবিজেই হোক, জেই মেইনস হোক, জেই অ্যাডভান্স হোক, হোয়াট এভার ইট মে বি, তাদেরকে যেহেতু একটা কম্পিটিটিভ পরীক্ষার মাধ্যমে প্রিপারেশন করতে হয়, তাদের মধ্যে সেই যে মানে পার্টিকুলার যে মানে ইউপিএসসি ক্র্যাক করার যে কোয়ালিটিসগুলো, সেই বাডিং কোয়ালিটিটা কিন্তু আরও অনেক বেশি ডেভেলপ করে। যার জন্য রিসেন্টলি দেখা গেছে ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন থেকে অনেকে কিন্তু চান্স পাচ্ছে, প্রচুর স্টুডেন্ট চান্স পেয়েছে। আমার নিজের ডাইরেক্ট স্টুডেন্টরা অনেকেই আইএএস আছে, ঠিক আছে? ফলে এই তথ্যটা একদমই ঠিক নয়। স্যার, একটা কোশ্চেন ছিল আর একটা, বেসিক্যালি ক্লাস 10-এর পরে যখন আমরা 11-এ সায়েন্স স্ট্রিমটা নিয়ে নিই, তো হঠাৎ করে ওই যে বড় বড় বই আর অত বড় সিলেবাস, ওটা না কয়েকটা মাস একটু ভীতির সঞ্চার করে, জানি একটু সৃষ্টি করে, আর মেন্টালি স্ট্রেস একটু কয়েকটা মাস একটু স্ট্রেসের মধ্যেই যায়, আর পড়ার প্রেশারটা অনেকটা ওই সময়টা ওভারকাম কি করে করব, মানে সেটা আর কি জিজ্ঞাসা করছি। না, এটা আমি বলি, এখন দেখবে এখনকার নতুন সিস্টেমে যে বইগুলো হয়েছে, আমরা পাবলিশার্সদের স্পেসিফিক ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল, দেখবে বইগুলো তোমরা যদি দেখো অনেকটা কিন্তু এনসিইআরটি প্যাটার্নের হয়েছে বইগুলো। এখন আমাদের নতুন সিলেবাসের যে বইগুলো হয়েছে ক্লাস 11-এ ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, বইগুলো অনেকটা এনসিইআরটি প্যাটার্নের হয়েছে, অনেকটা অ্যাট্রাকটিভ করা হয়েছে, কালারফুল করা হয়েছে, বিভিন্ন প্রশ্নোত্তর রয়েছে, সব কিছু রয়েছে। ফলে যাতে বইটা পেয়ে যাতে কখনো বোরিং না লাগে, সেই জিনিসটা আমরা ছাত্রছাত্রীদের মানে মাইন্ডসেটের দিক থেকে আমরা সবসময় দেখছি, সেটা আমরা ভেবেওছি। এবং খুব বেশি যাতে বইটা মোটা না হয় সেটার দিকেও আমরা দৃষ্টি দিয়েছি, যাতে কম্প্যাক্ট এবং কনসাইজ থাকে। মানে বিশাল একটা ভলিউম, একটা এত মোটা বই হয়ে গেল, সেটা আমরা কখনোই চাই না। তাও অবশ্য কিছু কিছু পাবলিশাররা এত জাস্ট থিকনেস বাড়িয়ে দিয়েছে, যেটা ডেফিনেটলি ডিজায়ারেবল নয়। এই ব্যাপারগুলো আমরা দেখেওছি, কারণ আমরা পাবলিশার্সদের সাথে লটস অফ মিটিং করেছি যে বইয়ের ওরিয়েন্টেশন কি হবে, বইয়ের স্ট্রাকচার কী, মানে কিভাবে হবে, লেআউট কীভাবে হবে, তো সেগুলো নিয়ে একাধিক মিটিং হয়েছে। তো ওরা মোটামুটি এনসিইআরটি প্যাটার্নেই করেছে সব পাবলিশার্সই বইগুলো। তো কিন্তু বাট স্টিল তাতেও অনেক জায়গায় থিকনেস অনেক বেশি হয়ে গেছে, সেটা আমরা দেখছি, সেটা আমরা একটু পয়েন্ট আউট করছি। তবে হ্যাঁ, এখানে বইটা শুরুতে দেখে মানে মাধ্যমিকের সাথে এইচএসের একটা ডিফারেন্স রয়েছে, সেটা আমাদের সময়ে ছিল। আমি যখন পড়েছি তখন একটা হিউজ ডিফারেন্স ছিল মাধ্যমিকের সঙ্গে এইচএস, এখনও সেই ডিফারেন্স আছে। ডিফারেন্সটা সবসময় থাকে, কারণ মাধ্যমিকের স্ট্যান্ডার্ডটাকে ভেরি লো রাখা হয়েছে। মাধ্যমিকটা যেহেতু এটা ধরা হয় যে সবাই যাতে অন্তত মাধ্যমিক পাস হোক, 10 লেভেল পাস হোক, এটা একটা গভর্নমেন্টেরও অবজেক্টিভ থাকে সবার। ফলে মাধ্যমিকটাকে ভীষণ লো রাখা হয়েছে ইন টার্মস অফ স্ট্যান্ডার্ড, কিন্তু এইচএসটাকে আবার অনেক হাই রাখা হয়েছে। কারণ এইচএসটাকে হাই রাখার কারণ হচ্ছে একটা ন্যাশনাল প্যারিটি মেনটেন করতে হয়, গোটা দেশ জুড়েই সেটা স্ট্যান্ডার্ডটা একটা লো রয়েছে। ফলে সেই স্ট্যান্ডার্ডে আমাকে রাখতেই হবে, কিন্তু 10 লেভেল আমার লো হলেও খুব একটা কিছু আসে যায় না। ফলে একটা ডিফারেন্স হয়েই গেছে। ডিফারেন্সটা এখন নয়, এটা 80-এর দশকেও ছিল, 90-এর দশকেও ছিল, এখনও রয়েছে, ও সবসময়ই রয়েছে এই ডিফারেন্সটা। তো সেইটা একটা বেসিক্যালি এটা একটা মাইন্ডসেটের ব্যাপার। যখন শুরু করা হয় আমাদের স্টেপ বাই স্টেপ, আমাকে বইয়ের থিকনেস দেখতে হবে না, জাস্ট টপিক ওয়াইজ আমাকে দেখলেই হলো। টপিক ওয়াইজ আই হ্যাভ টু জাস্ট মুভ অ্যালং দ্য বুক, জাস্ট টপিক ওয়াইজ, তাহলেই সেটা দেখা যাবে যে ওটা কখনোই খুব একটা হার্ড বলে মনে হবে না। ঠিক আছে, ঠিক আছে। অনেকে বেরিয়েও যাচ্ছে দেখছি মনে হচ্ছে।
আর বেশি উৎসাহ হয়তো অনেকের নেই। আর কোনো প্রশ্ন আছে? এবার ছেড়ে দিন, এবার তাহলে স্টপ করুন, একটু ইন্টারঅ্যাক্টিভ। বলো বলো বলো, ওটা অনই আছে বোধহয়, না আসছে না, ওটা বাটনটা প্রেস করতে হবে, একটা আলো টালো জ্বলার কথা, আর নাহলে ব্যাটারি শেষ। ওটা ব্যাটারি শেষ হয়ে গেছে, আরেকটা ছিল তো, এটা ঠিক আছে না? হ্যালো, হ্যাঁ স্যার, আমার কোশ্চেনটা ছিল যে এই এখনকার দিনে যেই নিটের যে ট্রেন্ডটা চলছে তাতে অনেক ক্ষেত্রেই শোনা যায় যে যেই নিট নিয়ে পড়লে মানে অন্যান্য যে সমস্ত জেনারেল লাইন মানে টিচিং লাইনের থেকে চাকরি পাওয়ার সম্ভাবনাটা বেশি। তা আদৌ কি ওই জেনারেল লাইন বা টিচিং লাইনগুলোর কি গুরুত্ব যেই নিটের থেকে কমে গেছে এখন? গুরুত্ব কমে গেছে সেটা বলবো না, প্রফেশনাল কোর্সের সবসময় কিন্তু ডিম্যান্ড আছে, ঠিক আছে? সেটা যেই দিই হোক, মানে ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট হোক, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হোক, অথবা লোকে আজকাল অনেকে বিসিএ পড়ছে, ব্যাচেলার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন করে এমসিএ করছে। এই জাতীয় কোর্সগুলো ঠিক জেনারেল লাইনের কোর্স নয়, এগুলো হচ্ছে বেসিক্যালি অনেকটা প্রফেশনাল কোর্সের মধ্যে পড়ে। প্রফেশনাল কোর্সগুলোর কিন্তু বেসিক্যালি হয়েছে জব ওরিয়েন্টেড, যার জন্য আজকাল এই যে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো হয়েছে, প্রাইভেট বিভিন্ন যে কলেজগুলো হয়েছে, তারা সবাই এই প্রফেশনাল কোর্সের দিকে নজর দিচ্ছে। তারা কিন্তু জেনারেল বিএসসি, এমএসসি, বিএ, এমএ এই কোর্সগুলোর দিকে অতটা ইন্টারেস্টেড নয়। সবসময় স্পেশালাইজড কোর্স, সেটা ইট মেবি হতে পারে কোনো ব্যাচেলার্স ইন হোটেল ম্যানেজমেন্ট হতে পারে, অথবা বিসিএ হতে পারে, ইট মেবি বিটেক, ইট মেবি মানে এই 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 জাতীয় সমস্ত কোর্সগুলো, মানে যেগুলো একটু কেরিয়ার ওরিয়েন্টেড কোর্স। কারণ অবভিয়াসলি কেরিয়ার ওরিয়েন্টেড কোর্সে চাকরির সুযোগ অনেক বেশি। আজকে সে সাপোজ বলা যাক আজকে বিএসসি অনার্স করে, যে চাকরির স্কোপ আছে বিএসসিতে, ধরা যাক কেউ সায়েন্স নিয়ে হায়ার সেকেন্ডারি পড়েছে, পরে বিএসসি অনার্স করে বা এমএসসি করেও যে চাকরির স্কোপ যতটা আছে তার থেকে অবভিয়াসলি বিটেকের চাকরির স্কোপ বেশি, প্রোভাইডেড কোন জায়গা থেকে করছি তার উপর অবশ্য কিছুটা ডিপেন্ড করে। আজকে সে ফর এক্সাম্পল যাদবপুর ইউনিভার্সিটির কথা বলি, ফর এক্সাম্পল যাদবপুর ইউনিভার্সিটিতে প্রায় 95% প্লেসমেন্ট হচ্ছে, তো দ্যাট ইজ ভেরি গুড। তো সেটা অন্যান্য বেশ কিছু প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজেও কিন্তু প্লেসমেন্ট সিনারিও খুবই ভালো। ইভেন আজকে ক্যালকাটা ইউনিভার্সিটির যে ইঞ্জিনিয়ারিং কোর্স আছে, যেটা রাজাবাজার সায়েন্স কলেজে আছে, অথবা কল্যাণী ইউনিভার্সিটির যে ইঞ্জিনিয়ারিং কলেজ যে কোর্স আছে, জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজ যেগুলো সরকারি রয়েছে, সেগুলোতেও কম্পারেটিভলি চাকরির সিনারিও ভালো। ডিপ্লোমা যে কোর্সগুলো রয়েছে আমাদের, যে ডিফারেন্ট যেগুলো ডিপ্লোমা কোর্স রয়েছে ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা, সেগুলোতেও ভালো কিন্তু চাকরির স্কোপ রয়েছে, ভালো চাকরি করছে অনেকে। আবার অনেকে ডিপ্লোমা করে কিছুদিন চাকরি করে আবার ল্যাটারাল এন্ট্রি নিয়ে তারা আবার নিজেদের কোয়ালিফিকেশন বাড়িয়ে বিটেকও করছে, বিটেক করলে আরও হায়ার গ্রেডে যাওয়া যায়। তো এগুলো কিন্তু প্রফেশনাল কোর্স, প্রফেশনাল কোর্সের সাথে ঠিক জেনারেল কোর্সে কম্প্যারিজন করাটা খুব ডিফিকাল্ট। জব মার্কেটের দিক থেকে দেখতে গেলে প্রফেশনাল কোর্সের সবসময় ডিম্যান্ড বেশি। প্রফেশনাল কোর্সগুলো করাই হয়েছে বেসিক্যালি জব ওরিয়েন্টেড করে, আর এগুলো হচ্ছে একদম ট্র্যাডিশনালি চলে এসছে, বিএ, বিএসসি, এমএ, এমএসসি এই জাতীয় কোর্সে ডেফিনেটলি চাকরির অপশনটা একটু কম, কম্পারেটিভলি কম। তবে হ্যাঁ, এখানে চাকরির অপশন হচ্ছে টিচিং, মানে স্কুল লেভেলে টিচিং হতে পারে, কলেজ লেভেলে টিচিং হতে পারে। স্কুল লেভেলে টিচিংগুলো এসএসসি থ্রু দিয়ে হয়, কলেজ লেভেলে হলে সিএসসি মানে কলেজ সার্ভিস কমিশনের থ্রু দিয়ে হয়, অথবা আরেকটা অপশন হচ্ছে আমি কোনো পাবলিক সার্ভেন্ট, মানে আমি এগুলো ইউপিএসসি হোক, মানে WBCS হোক, এগুলোও হওয়া যায় জেনারেল লাইন করে। তো এগুলো অপশনসগুলো রয়েছে, কিন্তু হ্যাঁ একটু
টু ডেফিনেটলি প্রফেশনাল কোর্সে কিন্তু জব অপরচুনিটি বেশি, এটা মেনে নিতেই হবে। প্রফেশনাল কোর্সটা ইন্টেন্ডেডই হয়েছে তার জন্য, ডেভেলপডই হয়েছে তার জন্য, টু ক্যাটার দ্য জব মার্কেট। ঠিক আছে? জানি, আমি তো বেরিয়ে যাবো, আমি অনেকক্ষণ হয়ে গেছে, 1 ঘন্টার উপর হয়ে গেছে। সো আই থিঙ্ক লেট আস কনক্লুড। হ্যাঁ, অনেকক্ষণ আমরা প্রশ্নোত্তর করলাম। ইন্টারাক্টিভ সেশনটা আমি গুরুত্ব চেয়েছিলাম, আমি একটু গুরুত্ব দিতে চেয়েছিলাম, আমি নিজে প্রায় কিছুটা বললাম, বাকিটা ইন্টারাক্টিভ হলো। এবং ছাত্রছাত্রীদের সাথে ইন্টারাক্টিভ সেশন অ্যাটেন্ড করতে আমার খুবই ভালো লাগে। যাদবপুরে প্রচুর করেছি, স্কুলেও অনেক জায়গায় করেছি, তো এখানেও খুব ভালো লাগলো। তো যাই হোক, ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমার অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা, এবং উপস্থিত যারা শিক্ষক শিক্ষিকা আছেন, যারা গার্জিয়ান রয়েছেন, তাদের সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা। এবং সর্বোপরি আমাদের যিনি মানে এখানে টিআইসি রয়েছেন বারাসাত টাউন হাই স্কুলের, তাকে অনেক অনেক অভিনন্দন এত সুন্দর একটা প্রোগ্রাম জাস্ট করার জন্যে। এবং পার্টিকুলারলি মানে এখানে যারা অর্গানাইজার রয়েছেন, অ্যালুমনি অ্যাসোসিয়েশন অফ বসিরহাট হাই স্কুল, তাদেরকে তো অবশ্যই তারা অভ্যর্থনা প্রাপ্য, মানে তাদেরকে অনেক বেশি, তাদেরকে কিন্তু প্রশংসা প্রাপ্য, কারণ তারা এত সুন্দর একটা অনুষ্ঠানের পরিকল্পনা করেছেন। তো যাই হোক, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাই খুব ভালো থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংকস এ লট। স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এখন আমরা মেমেন্টো দিয়ে আমাদের সম্মান প্রদর্শন